আচ্ছা, দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বিল্ডিং এর ডিজাইন কি আছে যার যার কাছে? মানে গ্রুপের, যার গ্রুপের, মানে তোমাদের গ্রুপের তো আলাদা মানে একটু লাইব্রেরি বিল্ডিং মনে হয় নাকি? হ্যাঁ, লাইব্রেরি বিল্ডিং আমাদের মন্দিরের কাছে ফটোকপি করা আছে, আমাদের পিডিএফ নেই। না, ফটোকপি বলতে একদম মানে যেটা বলে আর কি সফট কপি আর কি। সফট কপি বলতে একদম র ফাইল। আচ্ছা দাঁড়াও। আম, সফট কপিটা জয় বোধহয় তোমার কাছে থাকতে পারে, কারণ উনি তোমারে মেল হ্যাঁ করছিল। হ্যাঁ, আমার কাছে যেটা করছিল সেটা আমার কাছে আছে, কিন্তু ওইটা মানে আমার মেডিকেল সেন্টারের যেটা, সেটাই আর কি আছে। আচ্ছা, এখন দেখা যেতেছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। মানে কি দেখা যেতেছে, অটোক্যাড দেখা যায়? না, অটোক্যাড না, তোমার হচ্ছে নিউ ভলিউম না, ড্রাইভ। মেমোরি আর কি। এন্টায়ার স্ক্রিন দেয় কিভাবে, হয়ে গেল? দেখা যাবে, অপশন দেখতেছি না। মানে অটোক্যাড এখন দেখা যেতেছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা হ্যাঁ, হলো। দেখা যায়। হ্যাঁ, মন্দিরে তুমি যেটা মেল করছিলে সেটা হলো, এটা ছিল আর কি আমার কাছে। আর এটা হলো মেডিকেল সেন্টারের যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর ছিল সেটার আর কি। এখানে যে মেইন ফাইল ছিল এই যে এটা। আচ্ছা, এইখানে প্রথমে যেটা করব, যদি এখন শুরু করি তাহলে প্রথমে একটা নতুন স্পেস নেই এখন। আচ্ছা, এর আগে তো এন্টায়ার স্ক্রিন আসে না কেন? আচ্ছা, এইবার দেখা যেতেছে কি? ডিজাইন দেখা যেতেছে? দেখা যাচ্ছে। আচ্ছা, দেখ, অটোক্যাড দেখা যেতেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, যাচ্ছে দেখা যাচ্ছে, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এর মানে এবার ঠিক আছে, এবার টোটাল স্ক্রিনটা হয়তো শো করবে। আচ্ছা আচ্ছা, প্রথমে এখানে একটু বলি যে এখানে যে ইনফরমেশনগুলো লাগছিল বা আমার ডিজাইন করতে যতটুকু দরকার হয়েছিল, সেখানে টিউব লাইট ছিল। তারপরে আমি মানে প্রথমত মূলত আমাদের ডিজাইন যখন দিল তখন স্যার বলছিল যে বিল্ডিংটা একটু দেখতে আসলে কোথায় কি আছে, তো সেই হিসেবে দেখা। তো সেই দেখা অনুযায়ী আর কি একটা মানে ডিসিশন নেওয়া হয়েছে যে এমন এমন জিনিসগুলো হয়তো সেট আপ করা লাগতে পারে। তো সেখানে কিছু চেঞ্জও আনা হয়েছে, যে কিছু নিজের মতো করা হয়েছে, আবার কিছু সব সিম্বল আর কি সেম না, কিছু সিম্বল চেঞ্জ করা হয়েছে। তো এখানে এই টিউব লাইটের যে পোর্শনটা ছিল সেখানে 40 ওয়াট, এগুলো আর কি নেট ঘেটে ঘেটে একটু বের করা। তো 40 ওয়াট টিউব লাইটের রেটিং, তারপরে একটা সিএফএল যে নেওয়া হয়েছিল সেটার ক্ষেত্রে টোটাল 32 ওয়াটের আমরা ইউজ করছি। আর এলইডি আছে। টিএফএল এর পুনরূপ কি ভাইয়া? সিএফএল এর পূর্ণরূপ হলো কি বলে, কনসিল, কনসিল না কি বলে একটা, ভুলে গেলাম, দাঁড়াও এই দেখি। জিনিসটা কি আসলে? মানে একটা লাইট, এনার্জি সেভিং, পেছানো লাইট আছে না, হ্যাঁ হ্যাঁ। এনার্জি সেভিং বাল্ব যারে বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। আচ্ছা। আর সিএফএল হচ্ছে এই যে আগের লাল বাল্ব গুলা না? না না না, লাল বাল্ব না, সাদা বাল্বগুলো যেগুলা এনার্জি সেভিং বাল্ব যারে বলে আর কি। এসি, শুধু এসি, পেছানো বাল্বগুলো থাকে। ও আচ্ছা আচ্ছা, ওইগুলা সিএফএল না? হ্যাঁ, এই যে যেগুলা, এই লাইটগুলা, হুম, হুম। ওকে ওকে। এগুলো হলো সিএফএল ল্যাম্প। আর তারপরে এলইডি ব্যবহার করা হয়েছে বর্তমানে, যেগুলা খুব সাশ্রয়ীভাবে চালানো হয়। তো সেই এলইডি 20 ওয়াটের আমরা ব্যবহার করছি। আর সিলিং ফ্যান এক এক রেটিং এর আছে, যেমন 56 ইঞ্চির যে সিলিং ফ্যানগুলো আছে সেগুলো সচরাচর 70 ওয়াট হয়, 80 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ হয়।
আর সিলিং ফ্যানের ক্ষেত্রে রুম ছোট বড় অনুযায়ী এখন সেই স্পেসের সাপেক্ষে 26 ইঞ্চি আর 24 ইঞ্চির দুটো সিলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। 24 ইঞ্চি যেটা সেটা হলো 58 ওয়াট, আর এক্সস্ট ফ্যান যেটা ব্যবহার করেছে সেটা হলো যে ওয়াশরুমে বা টয়লেটে ইউজ করা হয় সেটা আর কি ব্যবহার করেছে, ওটা হলো 70 ওয়াটের মতো। আর মানে এই সিলিং ফ্যান 56 ইঞ্চি আর এক্সস্ট ফ্যান 70, সরি, এক্সস্ট ফ্যান যেটা আছে সেটা দুইটাই আর কি পাওয়ার কনজিউম সমান পরিমাণ করে। আর এয়ার কন্ডিশনার একটা ব্যবহার করা হয়েছে, সেটা একটা 1800 ওয়াট, এটা মনে হয় এখানে কত টন সেটা উল্লেখ নাই, একটু দেখতেছি। আর কিছু জিনিস বলে রাখি যে বাংলাদেশের যে কেবল কোম্পানিগুলো আছে, এক এক কেবল কোম্পানির কারেন্ট রেটিং এক এক রকম। তো সেই হিসাবে কেবলের যে রেটিং আছে, স্যার আমাদের যে বইটা রেফার করছিল, তো সেই বই থেকে আমি নেই নাই, আমি অন্য একটা জায়গা থেকে নিছি। তো সেই বইটার আমি কি বলে, আমি বইটা দিয়ে দিতেছি এই জায়গায়, একটু দেখে নিলে হইলো। সেখানে কারেন্ট রেটিং দেওয়া আছে। আচ্ছা, এটা হলো 2 টনের এসি, এক একটা 2 টনের এসি। 2 টনের কয়টা হবে, সরি 2 টনের 2 টন, দুই টনের এসি মনে হয় এটা এত রেটিং দেওয়া। আচ্ছা, আর এখানে যে কম্পিউটার ব্যবহার করা হয়েছে যেটা 300 ওয়াট পাওয়ার কনজিউম করে, আর একটা হ্যালোজেন লাইট আর কি সেটা সেট আপ করা হয়েছে। সেটা আমরা করছি হলো একদম সামনে, মানে ফ্রন্ট যে গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরের সামনে যে একদম ঢুকতেই যে উপরের পর্সটা, মানে কি বলে ওটারে, ছাদের মতো একটু বাইরে বের করা। তো সেইখানে আমরা একটা হ্যালোজেন ল্যাম্প দিছি, এটা হলো একদম মাথায়। আর নিচের দিকে দিছি সিঁড়ির দিকে, সেই দুইটা হলো দুইটা লাইট দিছি এমনি আমরা। সেটা হলো সিএফএল যে ল্যাম্প আছে। মুজাহিদ একটু মিউট কর, মুজাহিদ একটু মিউট কর। আচ্ছা, সিএফএল ল্যাম্প যে দুইটা আছে সেটা। আর সুইচ হিসাবে আমরা সুইচের চিহ্নটা আমরা দিছি, ডলার সাইনটা যেটা আছে সেটা আমরা সুইচের চিহ্ন হিসেবে দিছি, এটা সুইচ হিসেবে ডিফাইন করছি। তো কম্পিউটারের সাইন যেটা আছে সেটা যখন করছি তখন আসলে খুঁজে পাইনি বা ওইরকমভাবে অ্যাভেলেবেল না। তার পরবর্তীতে একটা জায়গায় দেখলাম কম্পিউটারের যে সিম্বলটা আছে সেটা কিছুটা এরকমভাবে দেওয়া হয়, এটা হলো কম্পিউটার হিসেবে ডিফাইন করে। কিন্তু এসির কোনো অ্যাকুরেট সিম্বল আমি পাইনি, যার জন্য এগুলা কি করছে, একবার একটা স্কোয়ার নেওয়ার পরে এখানে দাগ দাগ করলাম, করার পরে ভিতরে লিখে দিছি এসি, এরকমভাবে লিখছি। আর পিসির ক্ষেত্রে সেম প্রসিডিউর করছে, ওইটা কি করছি, লম্বভাবে টানছি, টানার পরে এখানে লিখে দিছি যে পিসি, এই কাজটা করছি। আর এই পাশে সবগুলা রেটিং দেওয়া আছে। তো রেটিং দেওয়ার পরে এখন হলো আমার ডিজাইন করতে হবে। এখন ডিজাইন যেহেতু আমার কাছে আছে, এটা না থাকলে আর কি একটু হাতে আঁকতে হবে স্যারের কথা অনুযায়ী, যে হাতে আঁকলেও সমস্যা নেই, অটোকেটে আঁকলেও সমস্যা নেই, যে যেভাবে পারে। আর এখানে যে ডিজাইনটা আছে সেই অনুযায়ী, মানে আমি আপাতত আমার কাছে যেরকম মনে হয়েছে, আমি রুমে যেরকম দেখছিলাম সেই প্রেক্ষিতে এই জায়গায় কিছু নতুনত্ব অ্যাড করা হয়েছে। যেমন কিছু রুমে আমি এসি অ্যাড করছি, কিছু রুমে ফ্যান, মানে হয়তোবা সেটা ছিল 56 ইঞ্চির, আমি সেখানে 24 ইঞ্চি ইউজ করছি অনেক জায়গায়, এক্সস্ট ফ্যান অনেক জায়গায় আমি বেশি ইউজ করছি, এরকম বেশ কয়েক জায়গা আছে। তো জয়, হ্যাঁ বলো। এটা কোন বিল্ডিং এর এটা? এটা মেডিকেল সেন্টারের ফার্স্ট, মানে গ্রাউন্ড ফ্লোর আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এইখানে যে নামগুলো ছিল, এখন যদি আমি অটোকেটের ভিতরে যাই, তো সেইখানে দেখা যাচ্ছে যে এখানে যদি দেখি, তো এখানে প্রত্যেকটা রুমের নাম দেওয়া আছে। আর প্রত্যেকটা রুমের নাম দেওয়া সাপেক্ষে, মানে আমরা যেহেতু রুমটা একটু ঘুরছি, ঘোরার পরে সেখানে আমরা দেখছি, দেখে একটা আইডিয়া হয়েছে যেমন এমন কিছু দেওয়া যায়। ডিজাইনে যখন দেখলাম যে প্রত্যেকটা রুম এক একটা কাজের জন্য ব্যবহার করা হয়েছে, এর মানে
লোডের মানে কম্বিনেশনটা এক এক রুমে এক এক রকম, তো সেই হিসাবে একটা আনুমানিক ক্যালকুলেশন করতে হবে, মানে অ্যাকুরেট কোনো ক্যালকুলেশন করা হয়নি, খালি ডিজাইনটা করা, সে অনুযায়ী এখন বসাইতে হবে। কারণ আমি এখানে এই ইসিজি মেশিন বা ইকোকার্ডিয়ামের যে মেশিন আছে বা সাউন্ডের যে মেশিন আছে সেগুলার কোনোটার রেটিং আমি অ্যাকুরেটলি পাইনি, এক এক জায়গায় এক এক রকম দেওয়া, হয়তো বা ব্র্যান্ড ভেদে কোম্পানি ভেদে একটার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। তো যার জন্য এখানে আমি কোনো জিনিস বসাই নাই, কিন্তু আমি যেটা করব, এসব যেহেতু আমার আননোন, আমি এগুলো টোটালটাই হিসাব করার সময় যখন আমার টোটাল একটা পাওয়ার বেরোবে যে আমার এতগুলা লাইট, এতগুলা ফ্যান, এতগুলা এসি আমি অ্যাড করছি, সেই হিসাবে করার পরে যখন আমার টোটালটা আমি পাবো, সেই ভিত্তিতে আমি যে লোডটা আমার টোটাল পাওয়ার পাবো তার সাথে আমি হয়তো 50% আমি আরও লোড এক্সট্রা ধরবো, কারণ আমার এখানে অনেক জিনিস আছে আমি অ্যাড করিনি, কিন্তু পরবর্তীতে আমার প্লাগ আছে আমার অ্যাড করা লাগতে পারে, তো যার জন্য আমি জিনিসগুলো অ্যাড করব। তো এখানে যদি আমি দেখি, আর লিফটের যে হিসাবটা আছে, লিফটের কোনো আমি হিসাব করিনি, লিফটের হিসাবটা টোটাল আলাদা, কিন্তু লিফটের যে সিঁড়ি আছে দুই পাশে, এই দুই পাশে সিঁড়ির জন্য আমি আলাদাভাবে মানে এখানে একটা লাইট আমি সেট করছি, সেই লাইটটার মানে হিসাবটা আমার এর সাথে যুক্ত হবে, মানে গ্রাউন্ড ফ্লোরের সাথে যুক্ত হবে, সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোর যাওয়ার পরে ওইটার সাথে যুক্ত হবে, ওইভাবে আমি হিসাব করে গেছি। আর এইখানে যেটা পরবর্তীতে করছি, টোটাল ক্যালকুলেশন করার পরে তো সে ওয়্যার টানতে হবে, ওয়্যারের ক্ষেত্রে আবার একটা কন্ডিশন হবে যে টোটাল লোডের ক্ষেত্রে এই টোটাল ফ্লোর, মানে এই ফ্লোরের যে লোড হবে বা পাওয়ার কনজাম্পশন হবে টোটাল, সেই ভিত্তিতে আমার একটা টোটাল মেন মানে বাইরে থেকে একটা ওয়্যার আনতে হবে, মানে মেন লাইন থেকে একটা ওয়্যার আনতে হবে, সেটার জন্য আমার একটা ক্যালকুলেশন। আবার প্রত্যেকটা রুমের পাওয়ার কনজাম্পশন আলাদা, তো সেই প্রত্যেকটা রুমের পাওয়ার কনজাম্পশন যেহেতু আলাদা, যার জন্য প্রত্যেকটা রুমের ওয়্যার মানে ওয়েল্ডিংয়ের ওয়্যার চেঞ্জ হবে, তো সেইখানে একটা হিসাব যাবে। তো সেটা আরএম, অনেকে বলে যে কত আরএম এর তার ব্যবহার করছে বা কত গেজের তার ব্যবহার করছে, তো গেজ বেশিরভাগ ক্ষেত্রে বলে না, অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে অনেক বেশিরভাগ ক্ষেত্রে বলে হলেও যে কত আরএম এর তার ব্যবহার করছে, তো অ্যাজ ইউজুয়ালি বলতে গেলে যে গেজটাই আর কি বের করতে হবে, বা কত ক্ষেত্রফলের তার আর কি, কত মিলিমিটার স্কোয়ারের তার, সেটার আর কি তারা গেজ বা আরএম হিসেবে মানে আরএম হিসেবে তারা কাউন্ট করে যে এটা এত আরএম এর তার বা এত ইসের তার, ওরা ধরে ওই রকম। তো এইখানে যে অংশগুলো আছে তার মাঝখানে এই যে কেবল সাইজের, জয়, তোমার এই যে আরএম এর তারের বিষয়টা একটু আরেকবার বলবা, আচ্ছা বিষয়টা বুঝলাম না। আচ্ছা এইখানে, আচ্ছা এখানে দেখো, এটা হলো মানে সেই বইটা যেটা হলো আমি ইউজ করছি কারেন্টের রেটিং দেখে তার কোনটা সিলেকশন করব সেটার জন্য। আর এরপরে এইখান থেকে এই যে এই দুইটা পোর্শন, এইখান থেকে যে এই পোর্শনগুলা, যে এই অংশের কিছু একটা একটু কাজে লাগবে, আর এর এই পাশের টোটালটাই কাজে লাগবে, কিন্তু এখানের সবগুলা রিডিং আমার কোনো কাজে লাগবে না। এর ভিতরে যে অংশটা কই গেল, এইখানের যে অংশটা কাজে লাগবে, হ্যালো নমস্কার কাকু, এই তো আছি বলেই, আপনি কেমন আছেন? থেকে কমান্ডারে এরা এরা ভালো কাজ করে, মানে অনেক কিছু খুঁজতে সমস্যা হয়, আমার এটা 2021-এর এডিশন আর কি। আর এইখানে যখন আমরা টিউবলাইট বানাইতে যাব, তো তখন এখানে স্কোয়ার আছে একটা, এখানে যদি দেখি যে যে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল আমাদের কাজে লাগবে, যার জন্য এটা আমরা নিব। তো এখানে ট্যাপ করলে অ্যাজ ইউজুয়ালি এটা রেক্ট্যাঙ্গেল হিসেবে হইলো, আসে না কেন? আচ্ছা, যে একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে হইলো, সেটারে আমরা একটা লাইট হিসেবে ডিফাইন করতেছি, যেটা ডিজাইনের ক্ষেত্রে যেরকম ছিল যে যে এটা ছিল, যে এখানে আমরা লাইট হিসেবে নিছি বিভিন্ন জায়গায়, যে এই অংশগুলা, এই অংশগুলো আমার লাইট পোর্শন, এগুলো আমরা টিউব লাইট হিসেবে ডিফাইন করছি এখানে। আর ফ্যান হিসেবে এগুলা এই পাশে লাইট। আচ্ছা, এর পরবর্তীতে এটা খুব একটা সমস্যা না। এর পরবর্তীতে যদি যাই যে সিএফএল বা একটা লাইট, মানে সিএফএল লাইট কিভাবে ডিজাইন করছি, বা ডিজাইন বলতে জাস্ট আমি বুঝাইছি কিভাবে। ফার্স্ট একটা সার্কেল নিব, এটা যে মাপের নিলাম সেটা ছোট বড় করা যায়, সেটা সমস্যা না। তো এখানে একটা জিনিস আগে বলে নিই, যে এখন আমি এরকম করতেছি যে কোনো দিকে যে কোনো ডিগ্রিতে মুভ করা যেতেছে, কিন্তু এখানে একটা অপশন আছে, সেটা হলো যে অর্থোগোনাল অপশন। এই যে এখানে আসলে দেখাবে যে অর্থ মোড,
মানে অর্থ মোড যেটা আছে সেটা যখন আমি অ্যাক্টিভ করে নিব, অন করে নিব, তখন সেটা জাস্ট খালি 90 ডিগ্রিতে শিফট হবে। ডানে যাই, বামে যাই, উপরে যাই, যেদিকে যাই, আমার ওই অ্যাঙ্গেল জাস্ট 90-র ভিতরে, চেঞ্জ 90-র ভিতরে থাকবে, এর বেশি হবে না। তো এটা অনেক ক্ষেত্রে সুবিধা হয়, অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো এই ক্ষেত্রে যেহেতু লাইটের এগুলো সমানভাবে করতে হবে, যার জন্য এটা টোটালি অর্থোগোনাল মোডটা অন করে নিলাম। আর এর পরবর্তীতে সরাই নেই, সরানোর জন্য জাস্ট খালি ট্যাপ করলে মানে এটার উপরে ট্যাপ করলে বডিতে ট্যাপ করলে তখন এটা মার্ক হয়ে যাবে। এখানে সেন্টার পয়েন্টে যদি একটা রাইট বাটন ক্লিক করা হয় তখন সেটা সিলেক্টেড হয়ে সাথে সরবে। আমার এই যে অর্থোগোনাল মোড যেটা আছে সেটা অন করার জন্য সেটা তার সেন্টার থেকে হয় উপরের দিকে 90, নয় বাম দিকে 90, বা যেদিকে যাবে সমানভাবে যাবে। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমার যে কমান্ড কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়েছে, আমি এখানে যদি এসকেপ চাপি তখন সেটা হলো মানে ক্যান্সেল হয়ে গেল আর কি। আর তার পরবর্তীতে এখানে একটা লাইন টুল নেব। লাইন টুল নেওয়ার পরে এর যদি এখানে সেন্টার প্রথমে খুঁজে না পাই তাহলে এর উপরে একটা জায়গায় নিব, বা নেওয়ার পরে এখানে একটা সেন্টার শো করবে অটোমেটিক্যালি। তো সেইখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমি এখানে আনুমানিক একটা পোর্শন পর্যন্ত নিলাম, মানে সেটা আমার যতটুকু সুবিধা হয়। এতটুকু নেওয়ার পরে যে লাইন কিন্তু আমার আসতেছে, এখন সেটারে ক্যান্সেল করতে গেলে এই রাইট বাটন ক্লিক করলে এই জায়গা ক্যান্সেল আছে, অথবা এসকেপ যখন যদি চাপা হয় তাহলে সেটা আর কি অটোমেটিক্যালি কাটবে। তো এর পরবর্তীতে এখন আমার সিএফএল এর যে সিম্বলটা ছিল সেটা দেখতে কিছুটা এরকম ছিল, এই যে এরকম, এই অংশে যেরকম আছে সেরকম ছিল, এই যে এরকম সিএফএল এর সিম্বলটা এরকম ছিল, যেটা আমি 32 ওয়াট হিসেবে ইউজ করছি। এখন সেটা আচ্ছা, তারপরে এখন কি করতে হবে, এটা হইলো। এখন আমার এটা করতে গেলে এর ভিতরের পোর্শনটা আমার দরকার নাই, মানে এর ভিতরের যে এই অংশটুকু আছে সেটা আমার দরকার নাই। এটা রিমুভ করার জন্য কি করতে হবে, প্রথমে সার্কেল সিলেক্ট করতে হবে। সার্কেল সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করা যাবে না, মানে বাইরের যে দাগটা রয়েছে এই দাগটা সিলেক্ট করা যাবে না, এটা আনসিলেক্ট অবস্থায় থাকবে। এটারে তারপরে কি করতে হবে, ট্রিম করতে হবে। এই যে এখানে একটা অপশন আছে ট্রিম, এই ট্রিমে যদি ট্যাপ করি তখন ট্রিম অপশনটা অ্যাক্টিভেট হইলো। এরপরে এখানে আসলে এখানে দেখাইতেছে যে ট্রিমের যে অপশনটা আছে এখানে ট্যাপ করলে এটা চলে যাবে, রাইট বাটন ক্লিক করলে চলবে, বা এই পাশে থাকলে এর অর্ধেক চলে যাবে। আমার ভিতরের টুক দরকার নেই, এর জন্য আমি এটা ট্যাপ করব। এটা আমার চলে গেছে। এখন এরপরে কমান্ডের ক্ষেত্রে যে আমি রাইট বাটন ক্লিক করলে রাইট বাটন ক্লিক করলে ক্যান্সেল আছে সেটাও করতে পারি, আবার এসকেপ চাপ দিলে সেটাও ক্যান্সেল হয়ে যাবে আমার। আচ্ছা, এটা হলো। এবার আমার কি করতে হবে, এই মাঝখানের যে অংশটা আছে এটা চারপাশে ছাড়াইতে হবে। ছাড়াইতে হবে বলতে যে এরকম চারপাশে সমানভাবে মানে বিস্তৃত করতে হবে। তো সেটার জন্য কি করব, এখন হলো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে একটা অ্যারের ভিতরে দুইটা অপশন আছে, একটা হলো প্যাথ অ্যারে আর একটা হলো পোলার অ্যারে। তো পোলার অ্যারে যেটা আছে সেটা যে সার্কেলের চারপাশে সমানভাবে সুন্দরভাবে চারপাশে বিন্যস্ত হবে। আর পাথ অ্যারে যেটা আছে সেটা হলো এর বৃত্তের যে পরিধি আছে, পরিধির যে পাথ আছে, মানে সেই রাস্তা আছে সেই বরাবর শুধু ডিস্ট্রিবিউটেড হবে। তো আমরা যেটা করবো যে সেন্টারের চারপাশে সমানভাবে বিন্যস্ত হবে, তো এই পোলার অ্যারেটা ইউজ করব। তো এটা সিলেক্ট করার পরে এই পোলার অ্যারে এটা সিলেক্ট করলাম, ট্যাপ করলাম। এরপরে এইখানে অপশন কই গেল, এই যে এইখানে অপশন আসতেছে, ট্যাপ করলে তখন আচ্ছা এইখানে এর আগে একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এটা আগে ট্রিম করি। এটা হলো মাঝে মাঝে এক জায়গায় দুইবার ট্যাপ করলে বা কাজ না করলে তখন এই ঝামেলাটা হয়। তো ভিতরে টুক রিমুভ করলাম। রিমুভ করার পরে এসে পোলার অ্যারেতে সিলেক্টই করে নিই। আচ্ছা, করলাম, সেন্টারে আসলাম। এটা দিলাম, এটা দেওয়ার সাথে সাথে এখানে এই
অপশন মানে এইগুলো আসলো, এর পরিধি বরাবর এই টোটালটা আসলো। তো এখন এটা কিভাবে করলাম, আবার একটু ব্যাকে যাই, যে এখানে যেটা আছে এটা আগে সিলেক্ট করলাম, এই বাইরের যে লাইনটা আছে এটা সিলেক্ট করলাম আগে। সিলেক্ট করার পরে এখানে অ্যারে যেটা আছে, এখানে যে রয়েছে যেটা পোলার অ্যারে চারপাশে ছাড়াবে, এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা আসলাম, আসার পরে যে এটাই যদি ধরি তাহলে এই বরাবর আসলে এই লাইন বরাবর এই যে সেন্টার থেকে আমি চারপাশে ছাড়াবো। এখন আমি সেন্টার একটা ট্যাপ করলাম, ট্যাপ করার সাথে সাথে এখানে যে 6টা আসলো। এখন এই জায়গায় আমার অপশন আছে আমি কতগুলা দিব, 10টা দিব না 12টা দিব, কতগুলা দিব সেটা আমার ইচ্ছা। তো এখানে আমার আইটেম দেওয়া 6টা, আমি এই জায়গায় চেঞ্জ করতে পারি, দিতে পারি 10টা। 10টা দিলে তারপরে এখানে এই যে অটোমেটিক্যালি 10টা আসবে চারপাশে। আর এর ভিতরে আমি যেটা আছে অ্যাঙ্গেল সিলেকশন আছে, যে আসলে কতটুকু অ্যাঙ্গেল করে আমি দিতে পারবো, আর এটা টোটাল 360 ডিগ্রি মুভ করবে, সে অনুযায়ী এটা রয়েছে। তো এটা যেরকম ইচ্ছা আচ্ছা 10টাই রাখলাম, যে 10টা চারপাশে এরকম করে দিলাম। এরপরে এই জায়গায় ক্লোজ এর দিতে পারি, আবার মানে এন্টার প্রেস করতে পারি, দুইটা কাজ করলে হবে, এন্টার প্রেস করলেও হবে, ক্লোজ এর দিলেও হবে, এটা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা তার পরবর্তীতে এটা গেল, এটার পরে এখন নিচের যে অংশটুক ছিল, যে লাইটের বাল্বের নিচের যে অংশটুক থাকে, সে অংশটুক আমি কি করছি, যে যেহেতু অ্যাকুরেট ডিজাইন করতে পারিনি, এখানে আমি প্রথমে লাইন টুলস নিছি। লাইন টুলস নেওয়ার পরে এইখানে আসছে, এই যে এদের মাথায় ইন্ডিকেট করতেছে যে আসলে কতটুক এখানে রয়েছে। তো আমি এইখানে ট্যাপ করলাম, প্রথমে ট্যাপ করে একটা নির্ধারিত পরিমাণ নিলাম, নেওয়ার পরে এখানে আসলাম। এখন আমার এই বরাবর নিতে হবে, তো আমি যদি এরকম আস্তে করে মানে এই বিন্দুর দিকে নেই কাছাকাছি এরকম করি, তাহলে এই বরাবর এর লম্ব বরাবর যে এখানে কো ইন্টারসেক্ট করতে পারে সেখানে একটা পয়েন্ট শো করবে এরা, এই যে এখানে শো করতেছে। এখানে ট্যাপ করলাম, তারপরে উপরে এটা নিলাম, এরপরে উপরের এই জায়গায় এটা নেওয়ার পরে যে এখন লাইনটা রয়েছে এটা আমার ক্যান্সেল করতে হবে, সেটা আমি রাইট বাটন ক্লিক করার পরে ক্যান্সেল দিতে পারি বা এসকেপ দিতে পারি। এবার যেটা করব, এর মাঝখানে প্যাচ থাকে অনেক সময় লাইটে, তো সেই জিনিসগুলো আমি কি করছি, যে এখানে লাইন টুল নিছি, লাইন টুল নেওয়ার পরে জাস্ট এখানে কিছুই না, এখানে এই পয়েন্টগুলো নিছি, একটা একটা করে খালি বসাইছি, সরি। এই যে এইখানে হলো সেই যে অর্থোগোনাল মোডটা আছে সেটা অন করার জন্য আমার ঝামেলা হইতেছে, মানে আমি কোনো অ্যাঙ্গেলে নিতে পারতেছি না। এখন হলো যদি আমার অর্থোগোনাল মোডটা অফ করি, তাহলে এইখানে যে পয়েন্ট শো করতেছে, তাহলে আমি এখন এই জায়গা থেকে নিতে পারবো। তো এর পরবর্তীতে আমি সেই প্যাচের মতো এরকম খালি লাইন বাই লাইন টানবো। তুমি অর্থোগোনাল অন অফ কেমনে করলা? অর্থোগোনাল এই যে এখানে দেখো একটা অপশন আছে, এই যে দেখো মানে এক্সিসের মতো এখানে লেখা রয়েছে যে রেস্ট্রিক্ট। F8 প্রেস হ্যাঁ করলে হ্যাঁ তো হ্যাঁ F8 প্রেস হ্যাঁ, করলে দেখছি হইতেছে, দেখছি। সেটা কোনো সমস্যা না। তো এখানে আছে, এখানের পরে ট্যাপ করলে হইতেছে, এখানে এই পয়েন্ট শো করতেছে এখানে। এটা আবার সমান না হলে নিতেছে না। বাঁকা টাকা হয়ে যেতেছে। আচ্ছা যাক, এতটুক থাকলো। এরপর আমি এন্টার প্রেস করলাম, সেটাও চলে গেল, এসকেপ প্রেস করলে সেটাও চলে যাবে, অথবা রাইট বাটন ট্যাপ করে এখানে ক্যান্সেল অপশন থাকবে, সেটা ট্যাপ করলে সেটাও চলে যাবে, তো সেটা কোনো সমস্যা না। আচ্ছা এর পরবর্তীতে এটা গেল, এটা হলো আমার সিএফএল এর জন্য আমি এই ডিজাইনটা আমি মানে আমার ক্ষেত্রে আমি রাখছি। তো সিএফএল এর অংশ এইটুক ছিল। আর এর পরবর্তীতে আমি যেটা করছি, এরপর আমার কোনটা আছে, যে একটা এলইডি লাইটের ক্ষেত্রে আমি কি করছি, যে এলইডি লাইটের অংশ যেটা ছিল, যদি আমি ডিজাইনে দেখি। আচ্ছা জয় বলতেছে কি এই যে সিম্বল গুলো কি সব কাস্টমাইজ করে করে নিতে হবে নাকি? হ্যাঁ কাস্টমাইজ করে, মানে ডিজাইন মানে সিম্বল বলতে তুমি চাইলে একটা গোল দিয়েও তুমি সিম্বল বানাই ফেলতে পারো, বলতে পারো যে হ্যাঁ এটা আমি লাইট হিসেবে ডিফাইন করছি। এর জন্য আমি প্রথমে কি করছি, যে এই অংশটা আমি নিজের মতো করে দিয়ে নিছি, যে এই অংশ দ্বারা আমি এটা ডিফাইন করছি। এবার তুমি ও যেটা আচ্ছা আচ্ছা না, আমি বলতেছি কি মানে বিল্ড ইন কোনো ইয়া নেই নাকি সিম্বল নেই? বিল্ট ইন সবগুলোর জন্য পাবা না, অনেকগুলোর জন্য আছে, অনেকগুলোর জন্য নাই। আর কিছু আচ্ছা আছে হলে আমি নিজের ব্যবহারের সুবিধার্থে এই কাজগুলো করছি, কারণ ফ্যানের যে অ্যাকুরেট সিম্বল সেটা এক এক জায়গায় এক এক রকম। যেমন এক্সস্ট ফ্যানের যে অ্যাকুরেট সিম্বলটা সেটা দেখতে কিছুটা এরকম আর কি, ওরা এর একটা গোল, এর ভিতরে একটা দুইটা মানে এরকম লাগানো আর কি, মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে দেওয়া এক্সস্ট ফ্যানের সিম্বল। কিন্তু আমি যখন ডিজাইনে ব্যবহার করছি তখন দেখা গেছে হয়তো বা
বেশি বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, এরকম হয়ে যায়, মানে খাপ খাওয়ানো যেতেছে না। যার জন্য আমি তখন কি করে দিছি এক্সস্ট ফ্যানের সিম্বলটা, মাঝখানে হইলে মানে সেই শ্যাফটের মতো ধরার অংশটা, আর দুই পাশে আমি এরকম ভাবে দিয়ে দিছি। বুঝতে পারছো? আচ্ছা, জাস্ট নিজে এটা ডিফাইন হ্যাঁ করে হ্যাঁ, নিলে হচ্ছে নিজে ডিফাইন আগে করে থেকে। দিছি আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি এরপরে সেই সিএফএল এর পরে এলইডি করতেছিলাম। এখন এলইডির জন্য যদি দেখি, এখন এলইডির জন্য প্রথম কন্ডিশন আমার সেই সার্কেল নিতে হবে। সার্কেল নেওয়ার পরে এখানে একটা যে কোনো মাপের সার্কেল, এখানে আমি একটু অর্থোগোনাল যে মোড আছে সেটা অ্যাক্টিভেট করে নিলাম, যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বড়। আচ্ছা, এটা হইলো। এর পরবর্তীতে এটার আমার যেটা করতে হবে, এই সেই মাঝখান থেকে একটা লাইন টুল নিলাম। এখন সেন্টারে যে শো না করলে, এটার বডিতে ধরলে, সার্কেলের বডিতে ধরলে এর সেন্টার শো করবে। সেন্টার শো করলে তার পরবর্তীতে আমি কোনো একটা রেঞ্জ আইনে এরকম সারলাম। এখন এই যে রয়েছে বাড়তি, সেটার জন্য আমার কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল দিলে হবে, এন্টার প্রেস করলে হবে, ক্যান্সেল মানে এসকেপ প্রেস করলে হবে, যে কোনো একটা করলে সেটা চলে যাবে। এখন কি করতে হবে, আমার এই বাইরের অংশটা আমার মানে লাগতেছে না। যেমন এলইডির ক্ষেত্রে আমি যেটা করছি, এই যে সিম্বলটা এলইডির ক্ষেত্রে এরকম যে ভিতরের অংশে এরকম দাগ দাগ আছে, কিন্তু বাইরে কোনো দাগ বেরোয় নেই, সেটার আমি এলইডি হিসেবে ডিফাইন করছি। তাহলে এইখানে যদি আমি দেখি যে এলইডি হিসেবে ডিফাইন করার পরে যে এখন আমার কি করতে হবে, তাহলে বাইরের এই দাগটা মুছতে হবে, বাইরের এই অর্ধেক। তো এটার জন্য আমার প্রথমে বৃত্ত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যে ট্রিম টুল সিলেক্ট করব। ট্রিম টুল সিলেক্ট করার পরে এই যে বাইরের অংশে নিলে সেটাও কাটা যাবে, ভিতরের অংশ নিলে সেটাও কাটা যাবে, কিন্তু এই বৃত্ত কোনোভাবেই কাটা যাবে না। স্যার বৃত্ত কাটা যাবে আর কি স্যার, মানে এটা এরপর কাটলাম। তো কাটার পরে এসকেপ দিলাম। এসকেপ দেওয়ার পরে সেটা ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হওয়ার পরে এখন এটা সিলেক্ট করলাম। এখন হইলে আমার অ্যারে ব্যবহার করতে হবে, মানে এটার চারপাশে আমার সেটা ঘোরাইতে হবে বৃত্তের ভিতরে। এই যে এটা সিলেক্ট করলাম, করার সাথে সাথে ভিতরে আসলো, মানে সেন্টারে যখন নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব তখন সাথে সাথে এটা আসবে, লেফট বাটন ক্লিক করব তখন সাথে সাথে এটা আসবে। আর আসার পরে এখানে যে সিলেক্ট করতে পারবো কতগুলা দিব আমি, এখানে 10টাও দিতে পারে, 12টাও দিতে পারে। এখানে এন্টার দেওয়ার সাথে সাথে এর ভিতরে আসবে, চেঞ্জ হবে এর ভিতরে। এখানে আমি আরেকটু বেশি যদি 12টা দিলে এরকম হলো। এবার কি করলাম, এখানে ক্লোজ অ্যারে দিতে পারি, এন্টার দিতে পারি, এন্টার দিলেও সেটা ঠিক হয়ে যাবে। তারপরে রাইট বাটন ক্লিক করার পরে ক্যান্সেল দিতে পারি অথবা এসকেপ দিতে পারি, যে কোনো একটা কাজ করতে পারি। এখন এরপরে কি করতে হবে, যে এইখানের যে পোর্শনটা আছে, যদি কোনো সময় মনে হয় যে এই পোর্শনটা আমার কম বা বেশি করতে হবে বা এডিট করতে হবে, তো এখানে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করলে আসে না কেন, এই যে আসছে, সরি, এখানে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথে এখানে যে বারটা আসবে, বার আসার পরে এখান থেকে আমি প্রয়োজনে কমায় বেশি দিতে পারবো। এখানে দিলাম এই যে 10টা আমি এখন করে দিলাম। আমি চাইলে এই জায়গায় অ্যাঙ্গেল কন্ট্রোল করতে পারবো, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমি দিব, বাট সেটা কতটুকু রোটেট করবে টোটালটা এখানে কাস্টমাইজ করা যাবে। তো এটা পরে এসকেপ দিয়ে কাটলাম। কাটার পরে এখন এটা আসলো। এরপর আমার যে অংশটুকু করতে হবে, সেই লাইটের পিছনের অংশটুকু, এই যে এই অংশটুকু, এটাও আমি তাহলে সেম প্রসিডিউরে করব। যে এইখানে এই যে অংশটুক, এর মাথা লাইন টুল নিয়ে নেবো। ফার্স্টে লাইন টুল নিলাম। লাইন টুল নেওয়ার পরে এখানে আসলাম। এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে কোন পয়েন্ট থেকে আমি নিব। এটা আমি এই জায়গা থেকে নিলাম, নেওয়ার পরে এতটুক রাখলাম। রাখার পরে ডানে যাব। এখন কতটুক যাব সেটার জন্য এই যে এর কাছে যদি আসি, তখন এ একটা ডিফাইন করে দিবে যে এই জায়গার ক্রস সেকশন, মানে ক্রস পয়েন্ট, মানে ইন্টারসেক্ট পয়েন্ট। এখানে ট্যাপ করার পরে অতটুকু হলো। এরপরে এই জায়গায় আবার ট্যাপ করলাম। তো এটা এখানে যদি আবার সে অ্যাড করি, তাহলে দেখা যাবে যে এর উপরে কিছু একটু বাড়তি থাকবে। তো যার জন্য কি করবো, আমি এতটুকুই রাখার পরে এই রাইট বাটন ক্লিক করলে ক্যান্সেল আসলো, ক্যান্সেল করে দিলে হলো, বা এসকেপ চাপলে হলো, বা এন্টার চাপলে হলো। তো সেটা কোনো সমস্যা নাই। এখন এতটুকু হলে এরপরে সেই নিচে প্যাচের মতো অংশ, সে আগের মতো আমি কাজগুলা করব। যে এখানে যে একটা পয়েন্ট থেকে শুরু করব, শুরু করার পরে যে এটা কাইটে নেই একটু, আচ্ছা ওইটা যেহেতু হইতেছে না, আমি ডান পাশ দিয়ে ঘুরে ঘুরে যাই। আচ্ছা একটু ঘুরে ঘুরে নিয়ে গেলাম, ওটা পরে ডিলিট করে দেওয়া যাবে। আবার ওই 3টা 4টা দাগ দিয়ে তো যাইতেছে না, হয়তো অ্যাঙ্গেল সমান হইতেছে না, এই কারণের জন্য হইতে পারে। ওই যে অর্থোগোনাল অফ করে নিচ্ছ? অর্থোগোনাল তো অফ করে একবার দিলাম, সেটাও তো নেয় না।
আচ্ছা আমরা বুঝছি যে এটা এরকম আচ্ছা হবে। হ্যাঁ, যাই হলো, এটা তোমরা বুঝে নিছো, কাজ করলে পারবা, সমস্যা নেই। দেখ, এটা এরকম করে সেম প্রসিডিউরে যাবে, সে সিএফএল এর মতো এলইডি এর অংশটা তুমি এরকম করে ডিফাইন করতে পারো। তো এরপরে যেটা আছে, এরপরে হলো সেই সিলিং ফ্যান, 56 ইঞ্চির যে সিলিং ফ্যানটা আছে সেটা হলো দেখতে হবে। এখন 56 ইঞ্চির সিলিং ফ্যান, সেটা দেখতে কিছুটা এরকম, এই ডিজাইনের ভিতরে। এখন এটা হলো করতে হবে। এটা দেখতে একটু কঠিন কঠিন মনে হচ্ছে, কিন্তু সেম প্রসিডিউরে কাজ করব, একটা বানাইলে বাকিগুলো খালি ঘুরাই দেবো, তাইলে হবে। আচ্ছা, তারপরে এখন এইখানে গেলাম, যাওয়ার পরে এখন যেটা করব, সিলিং ফ্যান বানাবো, এর জন্য সার্কেল লাগবে। প্রথমে একটা বড় সার্কেল নিব, অর্থোগোনাল একটু অন করে নিই। প্রথম সার্কেলটা একটু বড় নিব, দ্বিতীয় সার্কেলটা একটু কম নিব। এখন দ্বিতীয় সার্কেল কিন্তু এর সেন্টার বরাবর হতে হবে, কিন্তু এর সেন্টার খুঁজতে হলে এর উপরে যাইতে হবে। এর উপরে যখনই যাওয়া হবে তখন এরকম কিছু একটা আসবে, মানে ট্যাপ করলে তখন আসবে। যেমন এইখানে গেলাম, এর উপরে এই সিলেকশন মানে সার্কেল সিলেক্ট করে যখন এর উপরে আসবো, এর বডিতে যখন রাখবো, তখন এখানে সেন্টার অটোমেটিক্যালি শো করবে। তো এই বরাবর এই যে লাইনটাও শো করবে যে কত দূর যাইতেছে একই লাইন বরাবর। তো আমরা এরকম একটা জায়গায় আরেকটা সার্কেল নিব, সেটা একটু ছোট নিই, সেটা ছোট সার্কেল নিলাম। এবার কি করব, এবার হলে আমরা লাইন টুল নিব। লাইন লাইন টুল নেওয়ার পরে এর মাথায় এই সেন্টার বরাবর এরকম যদি আসি, এই যে এই সেন্টারে যখন আসলাম, মানে এরা অটোমেটিক্যালি মানে দেখায় যে আসলে উপরে কতটুক, মানে একই মাঝ বরাবর কোন জায়গায় যাইতেছে, এই জায়গায় আমার ইন্টারসেক্ট পয়েন্ট দেখাই দিচ্ছে। ট্যাপ করলাম, শুরু হইলো। মানে এটার ক্ষেত্রে যে ডিফাইন করতে পারতেছি না আসলে কই, তখন এই যে এই সেন্টারে যখন যাব, তখন এরা অটোমেটিক্যালি ডিফাইন করবে যে এটার সেন্টার পয়েন্ট অমুক জায়গায়। এই যে এখানে অর্থোগোনাল অন করা রয়েছে, যার জন্য অ্যাঙ্গেল নিতেছে না। এই যে অর্থোগোনাল অফ করলাম, এই যে এখানে অটোমেটিক্যালি দেখাই দিচ্ছে। এখন ট্যাপ করলাম, এটা হয়ে গেল। এই যে এখানে লাইন বাড়তি রয়েছে, এটা এসকেপ চাপ দিলে চলে যাবে। আবার লাইন টুল নিব, এই জায়গায় আসবো, মিডিল থেকে এই বরাবর গেলে আস্তে আস্তে তারা শো করবে। এখানে ট্যাপ করলাম, আর এই বরাবর আসার পরে এই যে এখানে অটোমেটিক্যালি দেখাইতেছে, এখানে ট্যাপ করলাম, এটার পরে এসকেপ চাপলাম। এরপরে এই যে ভিতরের অংশগুলো, এই দুইটা অংশ আমার কাটতে হবে, মাঝখানে অল্প অল্প অংশ। এটার জন্য আমি কী করে, ট্রিম টুল নিব। ট্রিম টুল নেওয়ার পরে এখানে ট্রিম টুল নিব, নেওয়ার পরে কি হলো এটা, আচ্ছা, যখনই কোনো কাজ করবে না এসকেপ চাপ দিতে হবে, কারণ কোনো একটা কমান্ড থাকলে তখন অন্য কোনো কমান্ড নেয় না আর কি, একসাথে মাল্টিপল কমান্ড কাজ করে না। তো এখন এই যে এসকেপ চাপ দিলাম, সে কমান্ড ক্যান্সেল হলো। আবার ট্রিম নিব, ট্রিমে ট্যাপ করলে তখন এটা আসলো, এটা হলে তখন ক্যান্সেল করব। মানে এইটুকে যখন ধরবো, তখন এই যে দেখাইতেছে যে আমার কতটুকু একসাথে রিমুভ হইতে পারে। এই যে এটা যখন শো করতে ট্যাপ করলে এটা চলে যাবে। তারপরে যখন এটার পাশে ধরবো, এটা ট্যাপ করলে চলে যাবে। এর মানে যে একটা অংশের মানে পাখা একটা তৈরি হলো। এখানে আমি যে পোর্শনে ধরবো সেই পোর্শন দেখা যাবে যে রিমুভ হবে আর কি, করা যাবে। এটা পরে এসকেপ চাপ দিলাম। এবার কি করবো, একটা লাইন টুল নেব। লাইন টুল নেওয়ার পরে এইখানে যখন আসবে, এখানে শো করতেছে যে এটার সেন্টার পয়েন্ট এটা, বা এই জায়গা থেকে। এখন আমি ফ্যানের ক্ষেত্রে স্ক্রু টু লাগানো থাকে মেন মোটরের যে বডি আছে তার সাথে পাখাগুলা। তো তারপরে এখান থেকে আমি করলাম যে স্ক্রু হিসেবে এরকমভাবে একসাথে এরকম করে নিলাম। নেওয়ার পরে যে এইখানে আমি অর্থোগোনাল অন করে নিলাম, যাতে আমার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হিসেবে সোজা যায়। এর জন্য একটু এতটুক যে, তারপরে কি করলাম, এটা স্টপ করলাম, শেষ। এরপর এসকেপ চাপ দিলাম, চলে গেল। তো যাওয়ার পরে এবার কি করব, আমি একটা সার্কেল নিব। এটা হলো মেন মোটরের মাঝের অংশ। এটার কাছে আসলে অটোমেটিক্যালি শো করবে যে এটা এর একদম ইন্টারসেক্ট পয়েন্ট, মানে সেন্টার পয়েন্ট হিসেবে শো করবে। যে জায়গায় আমি ট্যাপ করবো, জায়গায় সেন্টার পয়েন্ট শুরু হবে। একটা ট্যাপ করলে মানে সার্কেলটা শুরু হবে। পরে মানে ট্যাপ করে ধরে রাখতে হবে না মাউস, অটোমেটিক্যালি ট্যাপ করলে একটা অটোমেটিক্যালি ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। তো এইখানে আমি চাইলে ব্যাসার্ধ মানে ঠিক করে দিতে পারি, আসলে আমি কতটুকু ব্যাসার্ধের একটা সার্কেল বানাবো। এর জন্য কিছুই করতে হবে না। এখন এই যে উপরের অংশে একটা লেখা রয়েছে, যেটা উঠতেছিল, এখন রয়েছে 0.6308। এটা হলো টোটাল রেডিয়াসটা ডিফাইন করতেছে। তো আমি চাইলে কি করতে পারি, এই জায়গায় যে আমি একটা নির্ধারিত রেডিয়াসের অংশ দিতে পারি, যে এখানে কোনো একটা ভ্যালু আমি ডিফাইন করতে পারি, বা এরকম এখানে লিখলে টোটাল একটা ভ্যালু আসবে, সেই ভ্যালু অনুযায়ী একটা সার্কেল তৈরি হবে। বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে এইখানে আমি যেহেতু সেটা নিতে চাইতেছি না, তো সেটার জন্য আমি কি করব, এইখানে এটার সুবিধার্থে আমি এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে একটা সার্কেল নিব। সার্কেল নিলে এখানে এটা নিলাম। এরপরে যেটা করব, এখন আমার এই পাখাটা আমার রোটেট করতে হবে। রোটেট করতে গেলে কি করতে হবে, যেটুক টোটাল রোটেট করতে হবে সেটার আমি আগে মার্ক করে নিই। এটুক মার্ক করলাম। এই যে এখন আমার এই সার্কেলটা ছাড়া টোটাল বাকি পাখার টোটাল অংশটুক
মার্ক করা রয়েছে। এবার আমি কি করব, এই সেম অ্যারে টুলসে যাব, পোলার অ্যারে সিলেক্ট করব, এরপরে এই যে সেন্টারে আসব, ট্যাপ করব একটা। এখন এই যে সেই ট্যাপ করলে টোটাল পাখাটা কপি হয়ে ঘুরলো, 360 রোটেট করলো। এখানে 6টা আছে, আমার দরকার 3টা। আমি এখান থেকে 3টা দিলে অটোমেটিক 3টা সিলেক্টেড হয়ে গেল, 120 ডিগ্রিতে 3টা হয়ে গেল। তো এটা আমার টোটাল একটা ফ্যান তৈরি হয়ে গেল। বুঝা গেছে? জয়, এটা একটু আরেকবার দেখাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে একটা সার্কেল নেই। না না, ওইটা নাই, যে পাখা হচ্ছে লাস্টের সার্কেলটার পরের থেকে। আচ্ছা আচ্ছা, এতটুক, তারপরে হ্যাঁ, আচ্ছা, তাহলে এই অংশটা যখন রয়েছে, তারপরে কি করব, এখন আমার কি করতে হবে, যে এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ আর এই অংশ, এই প্রত্যেকটা অংশ কি করতে হবে, পাখার এই সার্কেল বাদে মেন মোটরের যে মানে ঘোরার যে অংশটুকু ঘুরে যেটা, সেটা তো স্থির থাকবে। এখন আমার পাখাগুলো হলো চারপাশে নিতে হবে, তিন পাশে, মানে চারপাশে, মানে তিন পাশে 3টা পাখা নিতে হবে, মানে 4 পাখার থাকলে 4 পাখা, 3 পাখার থাকলে 3 পাখা। তো সেটা নিতে হবে। এখন পাখা সিলেকশনের জন্য জাস্ট যে অংশটা রোটেট করাবো 3 পাশে দিতে হবে, সেটা আর কি টোটাল মার্ক করবো। সেটার জন্য কি করতে পারি, একদম বাইরে থেকে একটা ট্যাপ করলাম, মানে একটা ট্যাপ করলে তখন এই যেরকম বক্স আকারে সিলেকশন বক্স আসবে। তখন এটা কি করব, যে এরকম করে টান দিব, টান দিলে যে আস্তে আস্তে সিলেক্ট হইতেছে সেটা দেখাইতেছে, যে যেটা আস্তে আস্তে বোল্ড হইতেছে, মানে টোটাল সিলেকশনের পরে ওটা দেখাবে যে একটু কালারফুল হাইলাইট হয়েছে। এরপরে এই জায়গায় আসলে এই যে এই দুইটা হাইলাইট হইলো, তারপরে আসলে এই যে এটা হাইলাইট হইলো, তারপরে আসলে এই মানে লাইন যখন পুরো কভার করলো তখন লাইন এই যে হাইলাইট হয়ে গেল। আর সার্কেল কিন্তু এখন হাইলাইট হয়নি আমার, টোটাল টাইলে তখন সার্কেল হাইলাইট হবে। এখন এতটুকু রাখলাম, এই যে টোটাল এতটুকু আমার সিলেক্টেড হয়ে গেল। সিলেক্টেড হওয়ার পরে এবার আমি কি করব, যে এই অ্যারে সিলেক্টেড করব। এখন আমার এই সার্কেলের চারপাশে এটা ঘুরাইতে হবে। অ্যারেতে যখন ট্যাপ করব তার সাথে সাথে কিন্তু এটা সিলেকশন, মানে এটা ভিতরে তারা করে নিছে, কিন্তু অটোমেটিক এখন শো করবে না। তো এরপর আমি কি করব, অ্যারে সিলেক্ট করার পরে আমি এখানে আসবো, এখানে আসার পরে মানে এখানে আবার দুইবার চাপ দিলে যে চলে যায়। আচ্ছা, এসকেপ দিলাম, ক্যান্সেল হয়ে গেলে। এখন টোটালটা আবার সিলেক্ট করলাম, যতটুক লাগে এতটুক। এবার অ্যারেটা একবার চাপ দিব, চাপ দেওয়ার পরে এইখানে যখন আসবো, এই যে এখানে সেন্টার দেখাইতেছে, যে সেন্টারের চারপাশে আমার ঘুরাইতে হবে, মানে পাখাগুলো আর অ্যাড করতে হবে। পরে একটা ট্যাপ করব, ট্যাপ করার সাথে সাথে মানে অনেকগুলো পাখা আসলো, যার যেমন বাই ডিফল্ট করা থাকবে সেরকমই আসবে। তো এরপরে কি হবে, আমার এতগুলো পাখা লাগবে না, আমার 3টা পাখা হলেই চলবে। আমি কি করবো, যে আইটেম সিলেকশনে 3 লিখে দিব, 3 লিখলে তখন এই যে পাখা 3টা হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বোঝা গেছে। আচ্ছা, তাহলে এটা এরকম হইলো। এখন এর ক্ষেত্রে আমি সেম আরো একটা কাজ করতে পারি, যেরকম এখন এই যে 24 ইঞ্চির যে একটা পাখা ছিল আমার, সেই 24 ইঞ্চি সিলিং ফ্যানের যে পাখা, সেটার ক্ষেত্রে 4টা সেম প্রসিডিউরে। তাহলে আমি এখন কি করব, এই অংশ যেটা ছিল, এখন যদি আমি টোটালটা এই যে সিলেক্ট করলাম, মানে লেফট বাটন ক্লিক করলে তখন সিলেকশন বক্স আসবে। বক্স টোটালসে সিলেক্ট করার পরে আবার ট্যাপ করব, এই সিলেক্টেড হয়ে রইলো। এবার কন্ট্রোল সি প্রেস করে কপি করা যাইতে পারে, এখানে আমি কমান্ড দিয়েও কপি করতে পারি। যেমন এখানে যদি লিখি কপি, এখানে কপি লিখলে অটোমেটিক্যালি যে কমান্ড আসবে, তখন আমি ট্যাপ করলাম, এটা কপি হয়ে গেল। এবার আমার পেস্ট করব, পেস্ট করলে এখানে ট্যাপ করলাম একটা, এই যে এখানে আসবে, আমার দেখাবে যে আসলে আমি পেস্ট কই করতে চাইছি। তো এখানে আমি পেস্ট করে নিলাম, এখানে একটা পেস্ট করলাম। এখন তারপরে আরও রয়েছে, এখন আমার এটা বাদ দিতে হবে। এর জন্য কি করতে হবে, হয় এন্টার প্রেস করতে হবে, না এসকেপ প্রেস করতে হবে, অথবা রাইট বাটন ক্লিক করলে ক্যান্সেল অপশন আসবে, সেটাই প্রেস করতে হবে, তাহলে সেটা চলে যাবে। এখন আমার এই জায়গায় আরও একটা পাখার অংশ দরকার, এই জায়গায় আমি মাঝখানে আবার ক্লিক করব, এই পাখার এই মাঝখানে আমি ক্লিক করবো একবার, সেন্টারে ক্লিক করলে তখন এই যে মানে উইন্ডোর এই ট্যাবটা আসবে। ট্যাব আসার পরে এখানে যে সিলেকশন 3টা আছে, আমি এখানে 4টা লিখবো, 4টা লিখলে তখন 4 পাখা হয়ে যাবে। এটারে তারপরে আবার এন্টার দিলে ওই উইন্ডো চলে যাবে, অথবা ক্লোজারে এটা দিলে তখন উইন্ডো চলে যাবে। এখন এই যে এটা আছে, এটারে আমি তখন দিয়েছিল 24 ইঞ্চি হিসাবে। বোঝা গেছে? হ্যাঁ জয়, বুঝছি। আচ্ছা, তাহলে এটা 24 ইঞ্চি হিসাবে। আর এখানে যে পাখাটা দেখতে বড় লাগতেছে, কিন্তু আমি ডিজাইনে যখন বসাবো পাখা খুবই ছোট হয়ে যাবে, দেখা যাবে মানে এই মাঝখানের যে অংশটুক আছে বৃত্তের সাথে পাখাগুলোর বডি লেগে যাবে, তখন একদম আটসাট হয়ে থাকবে। আসলে যেরকম মনে হইতেছে ওর কাজ করতে গেলে তখন আর ছোট হয়ে যায়, অন্যরকম লাগে দেখতে। তো এটা এরকম রইলো। এর পরবর্তীতে রয়েছে কি, সেই এক্সজস্ট ফ্যান যেটা রয়েছে, সেটার ক্ষেত্রে আমি যেটা করছি, এটার ক্ষেত্রেও সেম প্রসিডিউর, যে প্রথমে একটা পাখা নয় বানাইলাম,
পাখা বানানোর ক্ষেত্রে প্রথমে যে একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে আবার সেই টুল সিলেক্ট করলাম, আবার আসলাম, সার্কেল টুল সিলেক্ট করার পর এখানে আসলে সেন্ট্রালি আমার দেখালো যে এতটুক। এবার আমি এই জায়গায় একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে আবার লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে মাঝে আসলে এই বরাবর যখন সেন্টারে আমি নিব, কার্সরটা উপরের দিকে টোটাল মার্ক মানে ডিফাইন করে দিবে যে এইখানে এই পয়েন্টটা আছে, এই পয়েন্ট ইন্টারসেক্ট পয়েন্ট। এটা থেকে আমি যখন এই পাশে আসবো, এই অর্থোগোনাল মোড অন করা থাকলে তখন জয়, হ্যাঁ আমরা এই যে সিলিং ফ্যান যেটা বানাইছি যে 3 পাখাওয়ালা, হ্যাঁ এর একটা সার্কেল দিয়ে ঘিরে দিলে এক্সস্ট ফ্যান হয়ে যাবে না? এর একটা সার্কেল দ্বারা, হ্যাঁ সেটাও করা যেতে পারে, কোনো সমস্যা না। এটা তো হ্যাঁ টাইম এফিশিয়েন্ট হ্যাঁ হচ্ছে, টাইম এফিশিয়েন্ট হবে, কাজ তাহলে হয়ে এখান থেকে যাচ্ছে। যে সেন্ট্রালি নিয়ে তারপরে যে একটা বড় সড়ো এরকম, হ্যাঁ এটাও হইতেছে, কোনো সমস্যা নেই। সরি, একই জিনিস, ওটার কেটে গেলে দুইটা পাখা থাকবে, এটুকু এই যে এরকম দিলে হইতেছে, কোনো সমস্যা নেই। একই জিনিস, একটার ভিতরে তিনটা এসে উঠতেছে। আচ্ছা, তাহলে এই এক্সস্ট ফ্যানও হয়ে গেল বলতে গেলে, যে দুই পাখা দিলে এক্সস্ট ফ্যান আমি ডিফাইন করছি, এরকম দিলেও এক্সস্ট ফ্যান ডিফাইন করবে। মানে আমি যাই লিখি সেটা ডিফাইন করে দেওয়ার জন্য তাদের যদি আমি বলে দিই যে আমি এটা দ্বারা এটা ডিফাইন করছি, এবার তুমি ডিজাইন দেখে বুঝানো যে আমি কিভাবে কি করছি। তো এবার যদি আমি এরপরে কি করছি যে এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশনারের জন্য টোটাল খালি একটা স্কোয়ার বা রেক্টেঙ্গেল শেপ নিছি, আর রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পরে এরকম নিলাম, নেওয়ার পরে আবার লাইন টুলস, লাইন টুলসের পরে এই জায়গা থেকে সেই শুরু হইলো লাইন টানা। এতটুক থাকলো, স্কেপ দিলাম। এবার হলো আমার এর ভিতরে লিখতে হবে, এর ভিতরে আমার লিখতে হবে এসি লিখতে হবে। তো সেটার জন্য এই জায়গায় টেক্সট আছে, টেক্সটের উপর ক্লিক করলাম, তারপরে এইখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে জাস্ট একটা এরিয়া ডিফাইন করতে বলতেছে, আসলে কেমন কী হবে। তো এতটুকু আমি স্পেস নিলাম, এর ভিতরে এখন এই জায়গা লেখার জন্য স্পেস আসলো। এবার আমার লিখতে হবে আমি কি ডিফাইন করতে চাইছি, যেমন এসি, যেহেতু এসি লিখলাম, লেখার পরে বাইরে একটা ট্যাপ করতে হবে, মানে এন্টার দিলে তখন নিচের লাইন হিসেবে কাউন্ট করবে। এখন আমার এই যে লেখাটা কিন্তু আছে, কিন্তু এটা ছোট হয়ে গেছে, এই যে লেখা আছে কিন্তু এটা এই ডিজাইনের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। এটারে এই মাপের আনতে হবে, এই মাপের আনতে গেলে বা এই কাছাকাছি মাপের আনতে গেলে তখন কি করতে হবে, এখানে স্কেল আছে, এই যে একটা স্কেল অপশন, এই স্কেলটা হলো ছোট থাকলে বড় করবে, বড় থাকলে ছোট করা যাবে, মানে মানানসই আর কি একটা রেঞ্জে। যেমন এইখানে তারপরে যদি ট্যাপ করি, এখানে ট্যাপ করার সাথে সাথে স্কেলের সিলেক্ট অবজেক্ট, টোটাল অবজেক্টটা সিলেক্ট করতে বলতেছে, কি হলো কাজ হয় না কেন, আচ্ছা যাই হোক, ক্যান্সেল ক্যান্সেল। আচ্ছা, স্কেল, এই সিলেক্ট অবজেক্ট, আবার কি হলো, আগে সিলেক্ট করে তারপরে স্কেল করো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা টোটালটা আগে সিলেক্ট করলাম, করার পরে এখানে স্কেল ট্যাপ করলাম, এইখানে আসলাম, আমি এদের আনুমানিক একটা সেন্টার পয়েন্টে ট্যাপ করলাম। এরপরে এই সাপেক্ষে আমি যেই দিকে টানি, ডানে টানি বামে টানি, এটা আস্তে আস্তে বড় হবে যতটুকু আমার দরকার। যেমন এই লেখার সাপেক্ষে, মানে ডিজাইনের সাপেক্ষে আমার এরকম হলে চলে। তো আমি এটা ট্যাপ করার পরে আবার যখন লেফট বাটন ক্লিক করবো, সাথে সাথে এটা অতটুকু বড় হয়ে থাকবে। এরপরে এটা যেটা আছে, এটার এখানে ট্যাপ করলে এই লেখাটা আমার সাথে সাথে আসবে। এখন আমি এটা পজিশন অনুযায়ী বসাবো, বসাইলে তারপরে এটা হয়ে যাবে, তারপরে আর কিছুই না। যে এটার পরে থাকলো সুন্দর মতো বৈশা, আর কিছুই না। পিসির ক্ষেত্রেও সেম প্রসিডিউর, পিসির ক্ষেত্রে আমি জাস্ট খালি ওটা ভার্টিক্যালি টানছি, মানে এই যে পিসির ক্ষেত্রে যেটা আছে এটা হলো লম্বা লম্বা টানছি আর ভিতরে লিখে দিয়েছি পিসি, মানে কম্পিউটার যেটা। আর এরপরে সেই হ্যালোজেন লাইট, এটার ক্ষেত্রে কিছুই না, একটা সার্কেল আর তার চারপাশে খালি এরকম দাগ দাগ, এছাড়া আর কোনো কিছু না। যেমন এই যে সার্কেলটা রয়েছে, এর সাথে অর্থোগোনাল অন করে নিলাম, লাইন নিলাম, লাইন নেওয়ার পরে সেন্টার থেকে একটা নিলাম, নেওয়ার পরে আমার ভিতরেরটা লাগবে না,
না লাগার জন্য আমি কি করলাম, এই ট্রিম টুল নিলাম, ট্রিম টুল নেওয়ার পরে ভিতর অংশ মুছলাম, এরপরে এইখানে এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে কই গেল অ্যারে টুল নিলাম, নেওয়ার পরে এই যে এটার উপর ধরলাম, তখন এটা দেখাইতেছে যে এই বরাবর এই মাঝখানে ট্যাপ করলাম, এতগুলো আসলো। আমার এতগুলো লাগবে না, আমি 4টা নিয়ে এটা কার্সর এই পাশে আনলে সাথে সাথে এটা হয়ে যাবে। তারপরে এন্টার দিলাম, এক্সিট হয়ে গেল। এটার আমি একটা হ্যালোজেন ল্যাম্প হিসেবে ডিফাইন করছি, এছাড়া আর কিছুই না। হ্যালোজেন ল্যাম্প হিসেবে এটা ডিফাইন করলাম। আর তাহলে পাখাগুলো, এক্সস্ট ফ্যানগুলো, হ্যালোজেন ল্যাম্পগুলো। এরপরে সুইচের ক্ষেত্রে কিছুই না, জাস্ট একটা ডলার সাইন, ডলার বলতে যে একটা প্রথমে টেক্সট মেক্সট টুল নিলাম, টেক্সট কই গেল কার্সর, এস লিখলাম, এস লেখার পরে বাইরে ট্যাপ করলাম, এসেই একদম ছোট হয়ে গেল। এটার আগে সিলেক্ট করলাম, তারপর স্কেলের জন্য সিলেক্ট করার পর ট্যাপ করলাম, এবার ডানে বামে যেদিকে নেই এটা বড় হইলো, বড়ার পরে বাইরে ট্যাপ করলাম, এটা বড় হয়ে গেল। এরপরে জাস্ট দুটো দাগ দিয়ে দিছি মাঝখান থেকে, এছাড়া আর কোনো কাজ নেই। একবার, দুইবার মাপ মতো নিয়ে জাস্ট দুইটা দাগ দিয়ে এরকম করে দিছি, এছাড়া আর কোনো কাজ নেই। জায়গায় এটা সিম্বল হয়ে গেল। এটা যদি মানে আমি যদি 2 পিন হিসেবে ডিফাইন করতেছি, 2টা দাগ দিতে পারি, 3 পিন হিসেবে দিলে আমি 3টা দাগ দিতে পারি, এটা যেমন দরকার আর কি। সুইচ এক একজন এক একভাবে ডিফাইন করে, কিন্তু অ্যাজ ইউজুয়ালি আমরা যখন সার্কিট সলিউশনে করছি, সুইচটা আমরা এইভাবে ডিফাইন করি যে এরকম থাকে, একটা এরকম থাকে, সুইচ এইভাবে আমরা রাখি, কিন্তু এটার ক্ষেত্রে তো ওইভাবে রাখলে হইতেছে না, যার জন্য আর কি এইভাবে ডিফাইন করে দিছি। আর ইউটিউবে অনেক যখন ভিডিও দেখছিলাম, তখন সেই টাইমে ওরাও দেখছিলাম এক একজন এক এক রকম করে ডলার সাইন দেওয়াটাই আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে, যার জন্য এটাই আর কি এইভাবে দেওয়া। এখন এটার ক্ষেত্রে ডিজাইন বলতে গেলে এরকম। এর পরবর্তীতে যদি এখন বসাই, তাহলে প্রত্যেকটা জিনিস এক একটাই করে বসাইতে হবে। যে এখান থেকে আমি কপি করে নিব, ওই পাশে কপি করে নেওয়ার জন্য, আচ্ছা কপি করার জন্য এখানে কমান্ডও দেওয়া যেতে পারে, আবার সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে হবে। যেমন এটা যদি কপি করতে যাই, এই যে টোটালটা কপি করলাম, মানে মার্ক করলাম, মার্ক করার পরে এবার কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হবে, মানে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডের অ্যাজ ইউজুয়াল কাজ আর কি। কন্ট্রোল সি দিই আমি, কন্ট্রোল সি দিলে যে এখানে দেখা যায় কপি ফাইল টু ফাউন্ড, মানে কপি ক্লিপ টু ফাউন্ড, মানে এরকম দেখাইলো। এটা আমি নিয়ে আমার মেইন যে ডিজাইন সেই জায়গায় আমি এখন আমার বসাবো, তার আগে আমার এখানে আনতে হবে টুলগুলো। এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি, এখানে যে দেখাইতেছে আমি আসলে কই পেস্ট করতে চাইতেছি, আমি কি করলাম, এই জায়গায় এটা পেস্ট করলাম। এই জায়গায় যে সাইজ যেটা রয়েছে আমার একবার মন্দ রয়েছে না, তাই আমি যদি পছন্দ না হয়, সাইজ যদি আরও বড় লাগে, তখন এটা সিলেক্ট করবো যে এই ডিজাইনের সাথে আমার মানানসই সাইজ দিতে হবে, স্কেল ট্যাপ করবো, স্কেল। ডিজাইন কেমনে করলো? এটা ডিজাইন আমি আসলে করি না, এটা ডিজাইন স্যার যে ছিল, মানে যার কাছে ডিজাইন চাইতে গেছিলাম, উনি আমাদের দিছিল, এটা মন্দিরের কাছে মেইল করছিল উনি। আছে মন্দিরা তোমার কাছে? চেক করতে হবে। মেইল আছে, মেইল হয়তো বা খুঁজলেই পাবা। এখন যেটা এটাই তো মেইন জিনিস, প্রেম। মানে এটা হয়তো বা খুঁজলে পাওয়া যাবে, আর যদি থাকে তো ভালো, আর যদি না থাকে বা স্যার যদি মানে ডিজাইন না পাঠায়, তাহলে সেই হিসাবে যেটা করতে পারো, আনুমানিক একটা মানে বিল্ডিং হিসেবে কোনো একটা ডিজাইন তুমি বানাইতে পারো। সেই ভিত্তিতে হয়তো বা তুমি বলতে পারো যে এইখানে এতটুক জিনিস আমার লাগবে, লোড লাগবে, বা এখানে এই জিনিসগুলো আমি সেট আপ করবো, বা এরকম হইতে পারে যে রুম ভিত্তিক আমি হিসাবটা স্যারের দেখা, মানে যদি ডিজাইন হাতে না থাকে বা করা সম্ভব না হয়, হয়তো রুম ভিত্তিক এই জিনিসটা বলা যাইতে পারে। স্যার তো বলছে যে এটা হাতে আঁকলেও কোনো সমস্যা নেই। লাইব্রেরি বিল্ডিং এরটাও কি দিছিল কি স্যার? সেটা মানে তোমার মেইল আইডি দিছিল, এখন ওর মধ্যে হয়তো বা ছিল। আর আমার যদি ফরওয়ার্ড করো, তাহলে আমি একটা মেইলই পাইছি, মানে সেটা এই ডিজাইনটা ছিল। আমাদের 3টা ফ্লোরের ডিজাইন ছিল, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সরি। আর উপরের যা আছে সবগুলা থার্ড ফ্লোরের, সেকেন্ড ফ্লোরের ডিজাইনের অনুরূপ। এরপরে যেটা আছে, এটা টোটালটাই আমি আগে গ্রুপ করে নিই। একটা কন্ট্রোল জি যদি ট্যাপ করি, তাহলে গ্রুপ হয়ে যাবে। এসকেপ প্রেস করলাম, এবার আমার কপি করতে হবে, কপি করে খালি বসাইতে হবে। যেমন এখানে তারপরে এবার কি করব, কপি লিখি, সিওপি ওয়াই, কপি লিখলাম। এবার পেস্ট করা লাগবে। পেস্ট করতে গেলে যে এরকম পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে এখানে
গেলাম, ট্যাপ করলে অটোমেটিক বসলো একটা। তারপরে টয়লেটে কোনো ফ্যান লাগতেছে না, এই পাশে প্যাথোলজিতেও লাগতেছে না। কার্ডিওগ্রাম বা ইসিজিতে আমি একটা বসাইলাম। তারপরে দাও দাও, টয়লেটে একটা ফ্যান দিয়ে দাও। এক্সস্ট দিব না, শক্তিশালী একটা ফ্যান দিব না। মানে আমি শিওরিত হয়ে গেছি যে একটা সিলিং ফ্যানের যে পরিমাণ ওয়াট এই একটা এক্সস্ট ফ্যান সে পরিমাণ পাওয়ার কনজিউম করে। এটা আমি একটা বিশাল বড়ভাবেই মানে ধাক্কা খেয়েছি যে আসলে এটা কেমন সম্ভব। এখন যে জায়গায় লাগে আমি সেই জায়গায় বসাই দিলাম। এখন এই যে এত বড় দিতে গেলে তখন দেখা যায় রুমে আটে না। রুমে না আটলে তখন সাইজ আমার ছোট করে ফেলতে হয়, ওই যে লেখার উপরে হয় না। পরে আমি কি করছি, এই লেখাগুলো খালি সরাইছি, এই আজকে প্রেস করলে এটা চলে যাবে। এই লেখাগুলো কি করছি, এরকম করে ধরছি, ধরার পরে এই যে এখানে ট্যাপ করলে এটা সাথে সাথে আসবে। আমি পরে এই যে এরকম জায়গায় সরাই নিয়ে আসছি, তারপরে এর মাঝামাঝি কোনো একটা জায়গায় আমি বসাইছি এরকম ভাবে। এই কাজগুলো করছি। এখানে যেই জায়গা যেটা লাগে সেই অনুযায়ী জাস্ট খালি বসানো। এখন এই টোটালটা বসানোর পরে বাকি থাকে যে জিনিসটা, যেমন এই জিনিসটা টোটাল বসাইছি, যখন মানে তোমরা যখন কাজ করবা একটা জিনিস তোমাদের থাকবে না, সেই জিনিসটা হলো মানে থাকতে পারে নাও থাকতে পারে। এখন 21-এর এডিশনে আমি দেখি না এটা, যে এখানে যে প্রপার্টিস নামে একটা অপশন, লেয়ার প্রপার্টিস, এখানে যখন কানেকশন ওয়্যার যেটা দিব, যেমন আমার এখানে এই কানেকশনের যে ওয়্যারটা আছে সেটা দেখতে মনে হচ্ছে একদম প্লেন লাইন ওয়্যার, কিন্তু আসলে এটা লাইন ওয়্যার আমি দেই নেই। এটা হলো যে সাইজের কম বেশি বা তারতম্যের জন্য এটা যদি আমি বড় সাইজে প্রিন্ট করতে পারতাম তাহলে এই একটা কাটা কাটা ওয়্যার আসতো। যেহেতু এটা আমি মানে সেই হিসাবে প্রিন্ট করতে পারিনি, তো যার জন্য মানে এটা আর কি লাইনটা দাগগুলোর গ্যাপ ছিল কম, যার জন্য একটা লাইনের মতো মনে হইতেছে। তো এখানে যে লাইনগুলো আছে ভিতরের লাইনগুলো তারা টোটালি বোঝা হলো যে এইভাবে কি বলে ওইটারে, যে ডট ডট মানে ডটেড লাইন বা হিডেন লাইন বলে আর কি। তো এখানে লেয়ার প্রপার্টিসে গেলে এই যে এখানে কিছু অংশ থাকবে, ট্যাপ করলে তখন এরকম ট্যাব আসবে। তো এখানে যে আমার এখানে ফাঁকা পুরা, এখানে কোনোটাই নাই। এখানে যেটা করতে হয়, এখানে নতুন লেয়ার নিতে হবে। যে এখানে কন্টিনিউয়াস একটা লাইন আছে, সেই কন্টিনিউয়াস লাইন আমার লাগবে না, মানে লাগতেছে না, আমি ডটেড লাইন দিব বা হ্যাশ লাইন দিব, হ্যাশ টাইপের লাইন মানে স্পেস দিয়ে দিয়ে। এখানে আমি কি করবো, একটা আমার এটা খুলতে হবে, নতুন একটা ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা এখানে নিউ লেয়ারে বা নিউ প্রপার্টি এখানে ট্যাপ করব। ট্যাপ করলে এখানে আসবে, এখানে আমি একটা নাম দিলাম ইলেকট্রিক্যাল, মানে আমি দুইটা খুলবো, একটা হলো প্লেন লাইন আর একটা হলো ডট মানে স্পেস দেওয়া লাইন মানে গেপ লাইন। তাহলে ইলেকট্রিক্যাল হলো লাইন, ইলেকট্রিক্যাল লাইন হিসেবে দিলাম। এখানে যে কালার সিলেক্ট করা যাবে, আমি যে ওয়্যার কানেকশন টানবো সেটা কি কালার দেবো, প্রথমে দিলাম হলুদ। এখানে যে লাইনের ভেরিয়েশন আছে যে কন্টিনিউয়াস, এই যে এখানে কোনো হিডেন লাইন আমার কোনো ট্যাব নাই, আমি একটা জাস্ট এই লাইনের জন্যই ডিফাইন করলাম। আমি আরও একটা খুলবো, আরেকটা হলো ইলেকট্রিক্যাল, সেটা হলো ডটেড লাইন। এটা যখন খুলবো মানে এটা প্রেস করলে তখন নাম লিখলে এন্টার দিলে এটা তৈরি হয়ে যাবে আর কি। তারপরে এখানে ওয়্যারের রং টাইম পাল্টাই দিব, ট্যাপ করলে একবার ট্যাপ করলে তখন আসবে। আমি এখান থেকে রং কোনটা সিলেক্ট করব, সুন্দর একটা রং দিই, এই রংটা দিই, ভালোই লাগবে এটা। আচ্ছা যাও, তারপরে এখানে কন্টিনিউয়াস এর উপর ট্যাপ করব, ডাবল ট্যাপ বা সিঙ্গেল ট্যাপ করলে আসবে আর কি। তো ট্যাপ করলে তখন এটা আসবে। এখন এই জায়গায় আমার কোনো ডটেড লাইন বা ওই স্পেস দেওয়া কোনো লাইন নাই আমার। এখন এই লাইনগুলো আমার কি করতে হবে, আনতে হবে। এটার জন্য কি করতে, লোড চাপ দিব। লোড চাপ দিলে এখানে যে প্রচুর ড্যাশ লাইন, এই জায়গা থেকে আমি হিডেন লাইনটা নিব। কারণ কি জন্য নেয় সেটার অ্যাকুরেট রিজন আমি আসলে জানি না। তো হিডেন লাইনটা নেয়, হয়তো এটা দেখতে সুন্দর হতে পারে এরকম, আমি জানি না আর কি। হিডেন লাইনটা নেওয়ার পরে ওকে করব, ওকে করলে এখানে যে আসবে হিডেন লাইন, তো এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে করব, তখন সাথে সাথে যে এখানে হিডেন লাইন হিসেবে একটা ট্যাগ আসবে। তখন এই লাইনটা প্লেন লাইন থাকবে না, এটা তখন ডটেড লাইন হিসেবে থাকবে, মানে এই যেরকম ডট 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 হিসেবে থাকবে। আমি লাইন যখন টানবো, কানেকশন টানবো, তখন এই লাইনগুলো আসবে। তাহলে এটা যখন আসবে, এটা আসলো, আসার পরে আমি চাইলে যে ক্যান্সেল করে দিতে পারি, কিন্তু ক্যান্সেল করতে দেখা যাবে না। আচ্ছা, এখানে হইলো এটা আসলো। এর পরবর্তীতে একটু লাইন দেখবো, এই জায়গায় আসতেছে না তো। এই যে এইখানে আসবে টোটাল, এই যে এইখানে হলো অপশনটা থাকবে। আর আমি এখানে প্রপার্টিস থেকে তৈরি করছি লেয়ারটা, এইখানে আমি ট্যাপ করলে তখন এই যে এখানে অপশন আসবে যে ডটেড লাইন মানে ইলেকট্রিক্যাল ডটেড, মানে ডটেড লাইন আছে, তারপরে ইলেকট্রিক্যাল প্লেন লাইন আছে,
এখন যেটা আমি নিব তা আমি ডটেড লাইন দিয়ে ভিতরে ইন্টারনাল কানেকশনটা আর কি বোঝাবো যে ডটেড লাইন। তাই আমি ডটেড লাইন ট্যাপ করলাম। এর পরবর্তীতে আমি আগে একটা ইনস্ট্রুমেন্টের সাথে আরেকটা সুইচের কানেকশন দেবো, যেমন এটা একটা সুইচ। তাই আমি কি করলাম, এর একটা প্রান্তে, আচ্ছা তার আগে আমি এক কাজ করি, এই টোটালটা গ্রুপ বানাইনি, কন্ট্রোল জি, অথবা আমি কমান্ড দিতে পারি যে এই টোটালটা সিলেক্ট করলাম, করার পরে গ্রুপ GROUP এটা দেওয়ার পরে সাথে সাথে আসবে, ট্যাপ করলে সাথে সাথে এটা গ্রুপ হয়ে যাবে। তো এরপরে এখানে ইলেকট্রিক্যাল ডটেড লাইন আমি সিলেক্ট করলাম, পরে সুইচ থেকে কানেকশনটা আনবো, এখানে যে কোনো একটা প্রান্তে আমি আসে না কেন, আচ্ছা আচ্ছা সরি, এটা সিলেক্ট করার পরে এখানে যে আর্ক একটা টুল আছে, আর্ক টুলটা হলে আমি আঁকা বাঁকা মানে বক্ররেখা টানতে গেলে মানে আর্ক টুল দ্বারা টানতে হয়। পলি লাইনের মাধ্যমে আসলেও ওইভাবে টানলে আর কি আসলে ওই লাইনটা আনা যায় না, মানে দেখা যায় যে এক জায়গায় সোজা, মানে এই যে এরকম যেমন ডেমো দেওয়া আছে, মানে হলো একাধিক একটা জমির মতো আঁকতে গেলে যেরকম হয়, কিন্তু পলি লাইনটা আসলে আঁকা বাঁকা আঁকা যায় না। আর যখন আমি আর্ক নিব সেটা টোটাল দিয়ে এমনকি আঁকা বাঁকা আঁকা যাবে, যে একটু বেঁকায় বেঁকায় আনবো, বৃত্তের মতো আনতে সুবিধা হবে। গ্রুপ করতে হবে কেন? গ্রুপ না করলে দেখা যাবে মানে এই যে এখানে আছে না, মানে মিলি যখন টোটালটা একটা গ্রুপ করব তখন যতগুলো ইনস্ট্রুমেন্ট আমি একসাথে যুক্ত করি না কেন, ওটার সেন্টার পয়েন্ট আমার শো করবে না। ও আচ্ছা, মানে আমি যেটা আঁকাইছি ওইটা প্রত্যেকটা আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ পার্ট একটার মতো কাজ করবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ একটার মতো কাজ করবে, এর জন্য গ্রুপ করব। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, এখানে যে ওকে। এরকম যখন নিব তখন এই যে এখানে আসলে মানে এরা দেখাইতেছে যে এটা এদের একটা মিড পয়েন্ট। এখান থেকে আমি ট্যাপ করলাম, এই যে আমার লাইন আসতেছে, আচ্ছা অর্থোগোনাল অন করা, আচ্ছা এটা এই করলাম, এই যে এখানে আসলো, আমি ফ্যানের কানেকশন দিব, আমি কি করলাম এই জায়গায় আসার পরে একটা ট্যাপ করলাম, ট্যাপ করলে এই যে এরকম লাইন বাঁকা দেখাইলো আমার। বাঁকা দেখানোর পরে আমি ফ্যানের যে কোনো যে জায়গায় বসাইতে চাই, এই যে এরা ক্রস মানে ইন্টারসেক্ট পয়েন্ট দেখাবে, আমি ট্যাপ করলে এর সাথে অ্যাড হয়ে গেল। এই যে লাইন কিন্তু আমার এই যে ডটেড লাইন, কিন্তু এটা যখন ছোট বড় করবো প্রিন্ট করব, সেই প্রিন্টের ভিত্তিতে এই লাইনটা তখন এই যে যেমন ছোট করলে তখন এই যে একটা লাইনের মতো লাগে দেখতে, প্রিন্ট করলে তখন দেখায় যে একটা লাইন প্লেন লাইনের মতো আছে এরকম। তারপরে এর সাথে যদি আমি এক্সস্ট ফ্যানের কানেকশন দিতে যাই, আবার আর্ক মানে আর্ক টুল সিলেক্ট করলাম, আবার এই পয়েন্ট থেকে নিলাম, নেওয়ার পরে এই মাঝখানে একটা দিলাম, দেওয়ার পরে এরকম ভাবে টানলাম, তাই এই জায়গায় আনার পর ছাড়লাম, এই যে কানেকশন হইতেছে এরকম। এরপরে যদি আবার সে আর্ক টুল নেই, সরি আর্ক টুল নিলাম, এইখান থেকে আনলাম, মাথা যেই জায়গা থেকে ইচ্ছে ওই জায়গায় নিলাম, এই জায়গায় একটা সিলেক্ট করলাম, করার পরে এই হ্যালোজেন লাইটের সাথে একটা দিলাম। তো এরকম ভাবে আমি একাধিক কানেকশন দিতে পারি, এটা হলো সেই কানেকশনেরই। আর এর পরবর্তীতে যদি অটোকেটে ডিজাইন করা হয়, তার পরবর্তীতে যেমন আমার মেইন ডিজাইন ছিল এটা, এটা হলো যে যেমন তিনটা ডিজাইন আমার একসাথে, মানে এটা হলো আমার গ্রাউন্ড ফ্লোরের ছিল, এটা ছিল আমার ফার্স্ট ফ্লোরের, এটা ছিল আমার সেকেন্ড ফ্লোরের, এই তিনটা ফ্লোরের টোটাল ডিজাইন। এই থার্ড ফ্লোরের পরে মানে সেকেন্ড ফ্লোরের পরে যার ডিজাইন আছে সবগুলা সেকেন্ডের অনুরূপে তৈরি করা বিল্ডিং ডিজাইন, বাকিটুকু উপরে যা আছে। তো আর এখানে এক একটার যেমন লোড কনজাম্পশনের মান এক এক রকম, আচ্ছা যাক সেটা পরে দেখতেছি। আর এইখানে যে সেই এক একটা এক এক রকম রয়েছে, যে এই ডিজাইন থেকে যখন আমি একটা মানে পোর্শন ডিজাইন করব, পোর্শন ডিজাইন করার পরে আমার সেটা এক্সপোর্ট করতে হবে, সেটা আমার PDF এক্সপোর্ট করতে হবে। এইখানে জিনিসটা যেটা সেটা কি আছে কে জানে, আচ্ছা এক্সপোর্ট করার ক্ষেত্রে যে অপশন আছে, কিন্তু আসলে এই এক্সপোর্ট হলো টোটাল যে ডিজাইনটা আছে সেটা এক্সপোর্টের জন্য, যেমন এই যে PDF এক্সপোর্ট করতে বলতেছে, করা যাবে কিন্তু সেটা টোটাল ডিজাইনের জন্য। এখন আমি যেটা করব যে এখানে এক্সপোর্টটা আমি শুধু এই ফার্স্ট ফ্লোরের জন্য করব, আমার এই আর কোনো কিছু লাগবে না, আমার এই ফার্স্ট ফ্লোরটা হইলেই হবে, আর কোনো কিছু আমার দরকার নেই। তো সেটা আমি কিভাবে করবো, সেটা এক্সপোর্টটা করবো টোটাল PDF এ প্রিন্টেড, মানে যাতে ভার্সন হয়, মানে আমরা যেটা A4 সাইজের প্রিন্ট করি, সেটার জন্য আর কি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মানে এটা বের করবো। তাহলে এটার জন্য প্রথমে কি করব, এখানে একটা কমান্ড টাইপ করবো, টোটালটা ক্যান্সেল করার পর একটা কমান্ড টাইপ করবো যে প্লট, প্লট লিখবো, লেখার পরে এখানে এন্টার দিব, এন্টার দিলে আচ্ছা আবার দেখি ক্যান্সেল, আচ্ছা প্লট PLOT এন্টার দিলাম, আচ্ছা দূর, আচ্ছা এন্টার দিলে পরে এই যেটা আসবে মাল্টিপল ওপেন করে দেখা মানে দেখা যাচ্ছে। আচ্ছা এটা দেখা আসার পরে মানে প্লট ওইটা সিলেক্ট আসার পরে এরকম দেখাবে, আমি কিন্তু কোনো সিলেক্ট এখনো করি নাই, সিলেকশন করব পরে। এখানে আমার হলো যেটা করতে হবে, এখান থেকে যে প্রিন্টার স্ল্যাশ প্লটার এটা নাম দেওয়া আছে, এক একজন এক একটা থাকতে পারে, এখানে এই নানের অপশনে ট্যাপ করতে হবে, ট্যাপ করার পর এখানে ফরম্যাট আসতেছে বিভিন্ন, যে সেন্ড টু ওয়ান নোট মুক্ত মুখ হ্যান ত্যান এই সেই অটোকেট টু এত অটোকেট টু এত, এইখানে একটা পোর্শন আছে যেমন এই যে DWG, মানে এখানে আমি যে ফাইলটা সেভ করব সেটা টোটাল ফরম্যাটটা হয় যেমন
একটা ওয়ার্ড ফাইল সেভ করলে সেটা ডক্স ফাইল হয় docx, আর তারপরে মানে পাওয়ার পয়েন্টের স্লাইড সেটা ওপেন করলে সেটা হয় pptx ডট pptx এরকম হয়। তো এটার ক্ষেত্রে যেটা হয় ডট dwg, মানে এই ফরম্যাটটা মানে অটোকেটের ফরম্যাটটা মানে র ফাইলের ফরম্যাটটা হয় এটা সফট ফাইলে। তো এটার ক্ষেত্রে আমি পিডিএফ মানে পিডিএফ এ কনভার্ট করবো, এর জন্য ডিডাব্লিউ টু প্রিন্ট মানে পিডিএফ সরি ডিডাব্লিউজি টু পিডিএফ এই ডট পিসি3 এটা হয়তো এদের ফাইল ফরম্যাট, আমি এই সম্বন্ধে অবগত না, তবে এটা এদের ফাইল ফরম্যাট। এরপরে কি হলো, এখানে আমার পেপার সাইজ রিকোয়ারমেন্ট আছে, এখানে একটা ফরম্যাট সেভ করা আছে যেটা মানে অটোমেটিক বাই ডিফল্ট আছে যে এ সাইজের যে পেপারটা আছে যেটা হলো 8.5 ইন্টু 11 ইঞ্চি, এটা A4 সাইজের একটা পেপারের রেটিং, কিন্তু সেটা আসলে এ সাইজ কোন কিরকম হবে কে জানে। এইখানে আমি ভিতরে ট্যাপ করলে এখানে আরো অনেকগুলা রেটিং আছে, যেমন A4 এর ভিতরে যেমন এই ফুল ব্লিড। আচ্ছা, ব্লিড বলতে বোঝায় যেমন আমরা খাতার মার্জিনটা নিই, সেই মার্জিনের যে অংশটা থাকে সেই মার্জিনে কিন্তু আমরা লিখি না, মার্জিনের ভিতরে লেখার চেষ্টা করি। তো মার্জিন অংশটুক টোটালটা হলো ব্লিডের অংশ, মানে ব্লিড এরিয়া বলতে মার্জিনটাকে বোঝায় যে ওর ভিতরে আমরা কোনো কাজ করি না। মার্ক দিলে বা খাতা লিখতে হলে স্যারের ওর ভিতরে দিতে হবে, মানে মার্জিনের ভিতরে, বাইরে যেতে পারবে না। ওইটা হলো টোটাল ব্লিড একটা এরিয়া বলে আর কি। আর এমনি থেকে যখন এটা সিলেক্ট করব, তো আমি ব্লিডিটি কোনো কিছু হিসাব করব না, অ্যাজ ইউজুয়ালি আমি যেটা করব এখানে যে আইএসও যেটা আছে আইএসও এর ভিতরে এখানে A4 সাইজের আমরা একটা পেপার সিলেক্ট করব। মানে এখানে আছে দুইটা রেঞ্জ আছে, একটা হলো আইএসও 297 × 210 মিলিমিটার, আর একটা হলো A4 সাইজের আইএসও 210 × 297 মিলিমিটার। আচ্ছা, এটা হলো আমরা অ্যাজ ইউজুয়াল যখন দিব, তো দেখার পরে দিলাম, প্রথমটাই দিলাম, দেওয়ার পর এই যে এখানে পেপারের একটা ডেমো শো করছে আসলে আমার পেপার সাইজটা কি হইতেছে, আর আমার ডিজাইন অনুসারে কি এরকম প্রিন্ট হলে ভালো না আর প্রিন্ট হলে ভালো। তো এটা পেপার সাইজটা আমার সিলেকশন এইভাবে দেওয়া, কিন্তু আমি দেখতেছি এইভাবে দিলে আমার ডিজাইন ছোট হয়ে যাবে। তো আমি কি করব, এবারে রিভার্স করে দেবো, যেমন রিভার্স বলতে এখানে আরেকটা মানে ফরম্যাট যেটা দেওয়া আছে 210 × 297, এটা আমি সিলেক্ট করব, তখন এই যে এটা কিন্তু এরকম হয়ে গেল, মানে এটা তখন আমার পেপারটা একটু বড় আসবে, যেটা দেখতে একটু সুন্দর লাগবে আমার কাছে, এরকম লাগবে। এই ফরম্যাটটা আমি সিলেক্ট করব। এরপরে যেটা করব, এখন আমি কিন্তু এখনো মার্ক করে নেই যে আমি কতটুকু প্রিন্ট করে বের করব। এরপর আমি যেটা করব, হোয়াট টু প্লট, এটা ট্যাপ করব, এখান থেকে আসবে উইন্ডো ট্যাপ করব। উইন্ডো ট্যাপ করলে এইবার হলো আমার সিলেকশনের জোন আসলো, আমি কতটুকু মানে আউটপুট হিসেবে প্রিন্ট করতে চাইছি, মানে বের করবো আর কি, পিডিএফ বানাবো। এখন আমি সিলেক্ট করলাম, এই জায়গায় লেফট বাটন একটা ক্লিক করলাম, এখন সেই পূর্বের মতো সিলেকশন ট্যাপ করে সারিয়ে দিতে হবে, এটা ট্যাপ করে ধরে রাখার কোনো দরকার নেই, ট্যাপ করে সারিয়ে দিতে হবে। এরপরে যতটুকু আমার দরকার ততটুকু আমি এই যে সিলেক্ট করলাম। এখন আমার টোটাল দেখতেছি কোনো অংশ বাদ পড়ে নাই, যেমন এতটুকু যদি রাখি তাহলে কিন্তু এই যে নিচের অংশটুকু আবার বাদ পড়ে যাবে। তো আমি টোটালটা দেখলাম যে টোটাল সিলেকশন হয়েছে কিনা, টোটাল সিলেকশন হওয়ার পরে এখানে লেফট বাটন আবার ক্লিক করব, ক্লিক করলে সাথে সাথে এটা অটোমেটিক তারা নিয়ে নিছে আমার কতটুকু প্রিন্ট হইতে হবে, এই প্রিন্ট জোন তারা নিয়ে নিছে। এবারে যে এখানে কিন্তু একটু ফরম্যাটের চেঞ্জ হয়ে গেছে, যে আসলে এক সাইডে চলে গেছে। এখন আমি যেটা করব, এখানে সেন্টার দ্য প্লট এটা মানে ক্লিক করব, তাহলে এটা সেন্টারে যে চলে আসলো। আর এরপরে যে ফিট টু পেপার, এটা যদি টিক চিহ্ন না থাকে তখন আমি আর কি টিক চিহ্ন করে দিব। এটা ফিট টু পেপার দিয়ে টোটাল উপরে নিচে যত অংশ আছে ব্লিড এরিয়া নিয়ে কোনো ঝামেলা হবে না, প্রিন্ট করলে প্রপার টোটালটাই আসবে, ছোট হইলেও টোটালটাই আসবে। এরপরে যেটা আছে আমার এই যে ডিজাইনটা রয়েছে মেইন ডিজাইন, সেটা কিন্তু যে রঙিন ডিজাইন রয়েছে, লাল সবুজ লেখা বা এই টোটালটা যে রয়েছে এটা চাইলে রঙিন প্রিন্টও দেওয়া যায়, আবার সাদা কালো প্রিন্টও দেওয়া যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কি করে সাদা কালো প্রিন্টটাই দেয় আর কি। রঙিন প্রিন্টের মানে ঝামেলা একটা, কারণ ফটোকপি মেশিনে প্রিন্ট করতে হয় বের করতে হয়, কারণ ফটোকপি প্রিন্টার মেশিনে এত বড় কাগজ বের করা যায় না, যারা অরিজিনালি আর কি কাজের জন্য বের করে। তো যার জন্য আমরা কি করবো, সাদা কালো প্রিন্টের জন্য বের করবো, রঙিন বের করা যাবে কোনো সমস্যা নেই। এর জন্য কি করব, এই জায়গায় যেটা আছে এই জায়গায় ট্যাপ করার পরে যে প্লট স্টাইল টেবিল পেন অ্যাসাইনমেন্টস, এটা ট্যাপ করার পরে এখানে ফরম্যাট দেখাবে যে আসলে আমি কীভাবে যে গ্রে স্টাইল আছে, মনোক্রোম আছে, স্ক্রিনিং আছে। স্ক্রিনিং মানে একটু ভাষা মানে একটার ভিতরে আরেকটা যখন মিশা যায় তখন সেটা আর কি বলে আর কি স্ক্রিনিং আর কি, এটা আর কি ডিজাইন করতে গেলে তখন বোঝা যায়। আচ্ছা, তারপরে এখানে যে মনোক্রোম আছে, মনোক্রোমটা হলো টোটাল মানে মনো মানে সিঙ্গেল বোঝায়, তো সেই হিসাবে এরা একটা লাইটের কালার বোঝাবে, মানে এখানে সাদা কালোটাই বোঝাবে, মনোক্রোম মানে সাদা কালো বোঝাচ্ছে। গ্রে স্টাইল কিছুটা ওই সাদা কালো ধূসর টাইপের আর কি, বাকিগুলা নিয়ে আমি কাজ করি না। তো যাই হোক, মানে এখানে মনোক্রোম যেটা সেটা সিলেক্ট করবো, মনোক্রোম সিলেক্ট করার পরে যে অ্যাসাইন দিস প্লট স্টাইল টু অল লেআউটস, এখানে যতগুলো লেআউট আমার প্রিন্টের জন্য আমি সিলেক্টেড করলাম সকলগুলোর জন্য আমি সেম মনোক্রোম সিলেক্ট করলাম, ইয়েস দিলাম বা ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আর কোনো এখন আরেকটা জিনিস আছে ড্রয়িং অফ ওরিয়েন্টেশন, এটা আমি পোর্ট্রেট দিব না ল্যান্ডস্কেপ দিব সেটা আমার নিজের বিষয়। কারণ পোর্ট্রেট দিলে তখন যে ফরম্যাটটা যেরকম আছে একটা A4 সাইজের পেপারে এইভাবে প্রিন্ট হবে, আর এরপর যদি আমি ল্যান্ডস্কেপ দিই তাহলে এটা হরাইজন্টালি আর কি, মানে কাগজের সাথে ভার্টিক্যালি কিন্তু অ্যাজ ইউজুয়াল ডিজাইনটা হরাইজন্টালি আর কি প্রিন্ট হবে আর কি, লম্বালম্বি। তো ল্যান্ডস্কেপ দিয়ে আমার সুবিধা হবে কারণ জায়গা অনেক বেশি পাওয়া যাবে। এরপর আমি ওকে ট্যাপ করব,
ওকে ট্যাপ করলে এই জায়গায় আমার টোটাল ফাইল সিলেকশনের লোকেশন আসবে, যেমন এখান থেকে সেভ করবো। কই কই গেল এই ডাউনলোডস, এই জায়গা টোটালটাই যাব। এখানে যে আমি সিলেক্ট করতে পারি, যেমন একটা দিলাম ট্রায়াল। আচ্ছা, এটা দিলে তারপর একটু সময় নিবে, সময় নেওয়ার পরে এই যে অটোমেটিক্যালি তখন বাই ডিফল্ট একটা ব্রাউজার এটা ওপেন হবে, যে এই ডিজাইনটা আমার তখন ছিল। এই যে আর এর সাথে এই যে লেখা রয়েছে যে প্রোডাক্ট বাই অ্যান অটোডেস্ক স্টুডেন্ট ভার্সন যেটা আছে, সেই লেখাটার মানে আমি এই পর্যন্ত রিমুভ করতে পারি নাই, বা সেটার কোনো আমার এই পর্যন্ত কোনো আইডিয়া আমি পাই নাই। সেই জিনিসটা হলো আর কি, এটা মানে যখন অটোকে ডাউনলোড করতে করতে হয় তখন এই জায়গায় তারা শো করে যে আসলে আপনি একজন টিচার না স্টুডেন্ট, বা কেমন কি সেটা স্টুডেন্ট সিলেক্ট করলে তখন ইমেল আইডি নেয়, ইমেলের সাথে একটা কোড দেয়, এর জন্য একটা লাইসেন্স দেয়। যেমন আমারটার রিমুভ করতে হলে পেমেন্ট করো। হ্যাঁ পেমেন্ট করা লাগবে, সেটা একটা জিনিস মানে। আর স্টুডেন্ট ভার্সনে যেটা আছে এর জন্য লেখা রয়েছে আর কি, ওর জন্য আমার এটার লাইসেন্স আমার টোটাল 1 বছর মেয়াদি। সামনের বছর সেম এই মাসে মানে আমার এই ম্যাট চলে যাবে আর কি, এরপরে ব্যবহার করতে গেলে পেইড ভার্সন লাগবে। তো এর জন্য আর কি এই জিনিসটা আসতেছে। এখানে আবার একটা জিনিস খেয়াল করলে দেখা মানে এইটুকু আসলে, এখানে আর কোনো চেঞ্জ নেই। এই ডিজাইনটা হলো মানে মানে বের করে কাজ করতে হয়েছে। মানে তোমাদের কাছে থাকলে তোমরা এটা বের করার পরে হাতে করতে পারতা। আর এই ডিজাইনটা যদি হাতে মানে মন্দিরের কাছে যদি না থাকে, তাহলে যেটা করতে পারো, যশোর ক্যাম্পাসে একদিন যাইতে পারো, ওই কোন রুম থেকে নিচ্ছি সঠিক খেয়াল নাই, ওই স্যারের নামটাও খেয়াল নাই, ওই রুমে গেলে চেয়ারম্যান স্যারের কোনো একটা স্বাক্ষরিত ডকুমেন্ট নিয়ে গেলে যে এই ডিজাইনটা আমাদের দরকার, এটা আমাদের সেশনালে আছে, স্যার বলছিল যে এটা আর কি, যে ওটা নিয়ে গেলে তারপরে সেটা তারা রেফারেন্স সাপেক্ষে, চেয়ারম্যানের রেফারেন্স সাপেক্ষে এটা প্রিন্ট আউট করে দিবে, এই ডিজাইনটা তারা দিবে। এটা করলে করা যেতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা না। তো এটা এইভাবে আসলো। আর এখানে লাগবে তো ওই যে সফট কপি অটোক্যাডের যে ভার্চুয়াল এটা। কথা শুনতে পারিনি, বোঝা যাইতেছে না শালম। মানে বলতেছে কি যে ওইটা তো লাগবে তো তোমার সফট বললাম কপি, এটা ঠিক ওই আছে, যে এখানে প্রিন্টেড ভার্সন দিলে তো হবে না। আচ্ছা, প্রিন্টেড ভার্সন দিলে সেটা হবে না, কিন্তু স্যার কিন্তু এটা বলে দিছে যে তুমি প্রিন্টেড ভার্সন আর যেটাই নাও, তুমি যদি পরবর্তীতে এর উপর হাতে আঁকাও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এটা স্যারের একটা কন্ডিশন ওই ছিল। আমরা অটোক্যাডে ডিজাইন করতে চাচ্ছি। তাহলে সেটা স্যার বলে হলো যে স্যার আমরা সব মানে চেয়ারম্যান স্যারের কাছে ওইভাবে লিখে নিয়ে এলো যে স্যার আমাদের সফট কপি লাগবে, এর উপর আমরা ডিজাইন করব। তো যার জন্য এই ডিজাইনটা দেওয়ার জন্য আপনি একটু মানে তুমি সুপারিশ করেন। তুমি যে এটা নিছো এটা তোমার কি মন্দিরা ফরওয়ার্ড করছে হ্যাঁ তাই না? মন্দিরা ফরওয়ার্ড করছে, মানে মন্দিরের ইমেলে স্যার মেল করছিল, তারপরে তাহলে ওনার মন্দিরের কাছে কাছে থাকার কথা। হ্যাঁ সে খুব পাবে পাবে, মেল ডিলিট না করলে পাবে। আচ্ছা জয়, এটা হচ্ছে ওই যে আমরা যে ফ্যান ট্যান ডিজাইন করলাম ওইগুলো হচ্ছে এর উপরে দিয়ে প্রিন্ট করে জাস্ট নিয়ে নিলে হচ্ছে, ক্যালকুলেশন তো অন্য আরেক জায়গায় ক্যালকুলেশন করতে তুমি হবে অন্য আরেক নাকি? জায়গায় করলা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন অন্য এখানে আরেক আমার জায়গায় এই আমি রুম ডিজাইনটা বাই এরকম রুম ভাবে আমার করা আছে। ক্যালকুলেশন দেখাই দিলাম। হ্যাঁ ক্যালকুলেশন তুমি আলাদাভাবে দেখাই দিলা। মানে যে এখানে টোটালটা আমি বসাইছি, কানেকশন আমি টানছি, এই জায়গায় খালি একটা সাব ডিস্ট্রিবিউশন যে বক্স আছে সেটা আমার এই জায়গায় খালি নাই। মানে এটা আমি গত দিন আর কি দেখার সময় হঠাৎ করে চিন্তা করতেছি এই জায়গায় আমার এই বক্সটা নাই, যে আমি আচ্ছা, এখানে আরেকটা জিনিস, তুমি সাব ডিস্ট্রিবিউশন বক্স থেকে যদি প্রত্যেকটা রুমের মধ্যে তুমি ওয়্যারিং করতে চাও হ্যাঁ তাহলে তো ঘিঞ্জি হয়ে যাবে। স্যার বলছিল যে কন্ডুইট ইউজ করতে চাই, এখানে কন্ডুইট কেমনে ইউজ করবা? আচ্ছা, এইখানে কন্ডুইট ইউজ করার আমার কোনো জায়গা নাই, এটা আমি কোনোভাবেই পারবো না এই জায়গায়। আসলে এই জায়গার যে কানেকশনগুলো নেওয়া, সেই কানেকশনগুলো যখন বিল্ডিং এ কাজ করা হবে তখন ওই কন্ডুইট যে কি বলে ওইটার পিভিসি পাইপ আছে, ইউপিভিসি পাইপ বা পিভিসি পাইপ, সেই পাইপের মাধ্যমে আর কি তখন লাইনগুলো টানবে। কিন্তু আসলে আমার এই জায়গায় দেখানো যে আসলে লাইনগুলো আমি কিভাবে টানলে সেটা কম খরচে বেশি তারের মানে কম তারের খরচে বেশি মানে এফিসিয়েন্সি আর কি এই জায়গায় পাওয়া যাবে, যে এফিসিয়েন্ট ওয়ে কোনটা আর কি, সেটা আর কি আমার পাইতে পারি। যেমন এখানে তুমি দেখতে পারো যে এখানে আমি টোটাল কি করছি, এক লাইনে 4টা যুক্ত করে দিছি। হয়তো বা অনেকে করবে কি এই দুইটা একসাথে করবে, এই দুইটা একসাথে করবে, তো যার জন্য হয়তো বা তারের ঝামেলা আবার একটু বাড়বে, এই জায়গায় আরেকটা সুইচ বোর্ড দেওয়া লাগতে পারে। তো যার জন্য মানে এরকম আর কি, যে কি লাগবে সেটা একটু মানে স্যারের কথা অনুযায়ী কি লাগবে সেই অনুযায়ী তোমরা কতটুকু এফিসিয়েন্টলি কাজটা করতে পারো সেটা আর কি বের করতে হবে। আর ডিস্ট্রিবিউশন বক্স থেকে যেটা লাইন যাবে, যেটা মন্দিরে জিজ্ঞেস করছিল, তো সেইখানে এই সাপোজ এই রুমের জন্য যে টোটাল লোডগুলো হবে সেই লোডের ভিত্তিতে এই যে এই সুইচটার রেটিং হবে, এই সুইচের কানেকশনটা আসবে সেই ডিস্ট্রিবিউশন বক্স থেকে। এই জায়গায় যে বক্সটা আমার বসানো হয়নি বসাইতে হবে। মানে এখানের ওয়্যারের রেটিংটা নির্ভর করবে কত গেজের তার, সেটা হলো এই রুমের লোডের উপর টোটাল নির্ভর করবে, যে এই রুমের ভিতরে কতটুকু টোটাল লোড আছে সেটার উপর নির্ভর করবে। ওটা তো ডিজাইনের মানে এইখানে তো ওটা লাগতেছে না, ওটা তো হ্যাঁ ওটা ক্যালকুলেশনের অংশ।
এইখানে আপাতত এই প্রিন্ট করা থেকে টোটালটা আউটপুট বের করা, এখানে এর বাইরে কোনো কিছু নেই। আমি বলতে চাচ্ছিলাম যে তুমি এই যে যখন হ্যাঁ বলো। হ্যাঁ ওই যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে তুমি যখন আর কি সাপ্লাই দিবা প্রত্যেক রুমে, হ্যাঁ তখন তো তোমার ওই যে তারের কানেকশন দেখাইতে হইলে তো ঘিঞ্জি হয়ে যাবে সব, তুমি হ্যাঁ এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে, এটা কি দেখানো দরকার আছে? এখন আমি তো এই জায়গায় দেখাই নাই সেই ঘিঞ্জি একটা জায়গার, যখন করছি তখন খেয়ালও ছিল না। তুমি সেটা নাও করতে পারো, স্যারে বলতে পারো যে স্যার আমার রুমের ভিত্তিতে যেহেতু ওয়্যার চেঞ্জ হইতেছে আর তারের যেহেতু বেশি ঘিঞ্জি হয়ে যেতেছে, যার জন্য আমি এই জিনিসটা দেখাই নাই, কিন্তু আমি ক্যালকুলেশনও সেটা উল্লেখ করে দিছি প্রতি রুমের জন্য আমার এই গেজের তারটা লাগবে, সেটা তুমি একটা বলতে পারো। ওকে। এছাড়া এই জায়গার কোনো কিছু লাগবে না। আর এজ ইউজুয়াল ক্যালকুলেশন, আচ্ছা এবার ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা জিনিস আছে যে ওয়্যার সিলেকশনের ক্ষেত্রে, তো ওইটা ছাড়া আর কোনো কিছুই নাই। এখন ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু বলি, মানে সেটা না বললে হয়। আচ্ছা এই একটা পিডিএফ দেওয়ার কথা, সেটা তো দেইনি। চ্যাট অপশন কই? মন্দিরা বুঝছো ডিজাইন সব? যা দেখছি আমার তো মাথার উপর দিয়ে গেল, মনে হলো থেকে হাতে আঁকা সোজা। আমার কাছে তো মনে হলো এটা পারফেক্ট। আচ্ছা তুমি হচ্ছে এই ক্যালকুলেশন নিয়ে কি কি জিজ্ঞেস করবো এগুলো করো। আচ্ছা আমি এই জায়গায় ইনস্ট্রুমেন্টের এই অংশ, ডিজাইন দুইটা, এতগুলো তো জানি না। আচ্ছা আপাতত এই বই, আচ্ছা বই কি গেছে? একটা পিডিএফ কেবল সাইজ বুক। হ্যাঁ একটা পিডিএফ আসছে। হ্যাঁ একটা পিডিএফ, তারপরে দুইটা ছবি, তিনটা ছবি, মানে এগুলো টোটাল আমাদের মানে বিল্ডিং ডিজাইনে, মানে আমি যেটুকু ব্যবহার করছি, যে কেবল সাইজটা নির্ধারণ করছি যে বই দেখে যার রেফারেন্সে, সেই বই এটা। তারপরে ডিজাইনগুলো করার পরে যেরকম হয়েছে সেটা ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে দুইটা। আর ইনস্ট্রুমেন্ট আমি যেগুলো ব্যবহার করছি বা যেসব এলিমেন্ট আমার লাগছে সেটা রেটিং শো আমি ওই ছবিতে দেওয়া আছে, তো সেটা নিয়ে আর কি এই পিডিএফটা বানানো। আর কারেন্টের রেটিং যখন মানে টোটাল একটা পাওয়ার থেকে টোটাল লোড যখন হিসাব করছে তখন যে জিনিসটা হয়েছে, এইখানে কই গেল? আচ্ছা দেখ এই জায়গায় বড় সড়ো একটা ক্যালকুলেশন, কোন একটা ছোটখাটো একটা ক্যালকুলেশন দেখাইলেও হয়। এই জায়গায় একটাই সমস্যা আছে যে এই জায়গার ওয়্যার সিলেকশনে যে তিনটা স্টেপ আর কি করতে হয়, সেই তিনটা স্টেপ এটা লেখা যেতেছে না কেন? তিনটা স্টেপের ক্ষেত্রে যে জিনিসটা করতে হয়, একটা স্টেপ মানে যেটা প্রথমটা পাওয়ার, মানে পাওয়ার অফ লোড ক্যালকুলেশন করতে হয়। তারপর দুই নাম্বারটা যেটা, সেটার ক্ষেত্রে হলো যে লোড কারেন্টটা আছে এটা বের করতে হবে। তিন নাম্বার স্টেপে সেটা হলো কারেকশন ফ্যাক্টরের এই জায়গায় একটা আছে সিএফ, কারেকশন ফ্যাক্টরের একটা প্রভাব আছে। আর লাস্ট হলো ভোল্টেজ ড্রপটা, যে আসলে ভোল্টেজ ড্রপটা কতটুক। এখন ভোল্টেজ ড্রপটা আবার নির্ভর করে হলো কতটুক লেন্থের তার আমার লাগতেছে। এখন আমি তো লেন্থ যেহেতু জানি না যে আসলে টোটাল একটা ফ্লোরে আমার কতটুক তার লাগবে, সেটা আমি জানি না। তো সেইটা না জানার জন্য মানে আমার ভোল্টেজ যে ড্রপটা আছে সেটা আমি আসলে কাউন্ট করতে পারতেছি না, কারণ ভোল্টেজ ড্রপটা যখন ব্যবহার করব তখন সেখানে আমার ওই নির্ধারিত মিলিমিটার স্কোয়ার বা এরিয়া ক্রস সেকশন এরিয়ার জন্য যে আমার ওয়্যারটা লাগবে সেটার একটা নির্ধারিত ভোল্টেজ ড্রপ থাকবে, সেটা লেন্থ লাগবে। তো এই সবের জন্য আর কি, যেহেতু আমি লেন্থ জানি না, সেটার ক্যালকুলেশন করাটা বেশ ভালো টাফ হয়ে যায়। তো যেহেতু আমি লেন্থ জানি না, যার জন্য এই 4 নাম্বার স্টেপটা করার ক্ষেত্রে আর কি মানে আমার মানে এখানে আমি দেখতেছি আর কি কাজে লাগতেছে না।
না আমাদের ক্ষেত্রে কাজে লাগতেছে না। যেমন একটা বাসা বাড়ি করতে গেলে এত মিটার তার লাগবে, সেটার জন্য আমি বের করা যায়, মানে ভোল্টেজ ড্রপটা এটা যে একটা তার লম্বা হলে তার রেজিস্ট্যান্সিটি বাড়ে বা এরকম, সেই সবের জন্য আর কি এর ভিতরে কিছু ড্রপ হয়, সেই ড্রপের ভিত্তিতেও আর কি এই তারের গেজটা আর কি একটু ডিফাইন করা লাগে। তো আমাদের এই ক্ষেত্রে যেহেতু তারের কতটুকু লাগবে সেটা আর কি জানা নাই, তো যার জন্য এই 4 নাম্বার স্টেপটা আসলেও লাগতেছে না বলতে গেলে। আর এইখানে যেটা প্রথমে এই পাওয়ারের যে ইকুয়েশনটা পি সমান এই মানে সিঙ্গেল ফেজের জন্য ভিএল আইএল কস থিটা, এখানে যে কস থিটার যে টোটাল ভ্যালুটুক আছে সেটা হলো টোটাল হলো 0.8 আমরা ধরবো, 0.8 ধরে নিয়ে কাজ করব। আর তার পরবর্তীতে এইখান থেকে আমার বের করতে হবে আইএলটা। এখানে পাওয়ার আমার টোটালটা পাবো হইলো আমার বাসা বাড়িতে যতগুলা লোড আছে, যেমন আমার এখানে হিসাবে আমি দেখাইছি যে কতগুলা কি আছে। এই যে এখানে আমি লিখছি, কই লিখছি, আচ্ছা এখানে লিখছি যে 27টা টিউব লাইট, 21টা ফ্যান, একটা ফ্যান 24 ইঞ্চির আর 21টা 56 ইঞ্চির, 5টা এক্সস্ট ফ্যান, 19টা এলইডি, 10টা সিএফএল, 3টা এসি, 2টা পিসি, আর এটার কি লিখছি একটা হলো হ্যালোজেন ল্যাম্প। সেগুলো আমি আর কি অ্যাজ ইউজুয়ালি লিখছি এই জায়গায়, কিন্তু এই সবগুলা লেখার পরে এখানের যে আমি ক্যালকুলেশনটা করে বের করবো যে এইটা এত ওয়াট ওইটা অত ওয়াট, এইভাবে বের করার পরে এখন আমার ডিজাইন এই জায়গায় কিন্তু ছিল যে আমার এক একটা রুম এক এক রকম দেখতে, আর সবগুলা রুমের মানে জিনিসটা কিন্তু এক নাই। যেমন আমি যদি এখানে দেখি আমার বিল্ডিং এর ক্ষেত্রে মেডিকেল সেন্টার, তো এটার ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এখানে যে আমি দেখতে পারবো যে গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড রুম আছে একটা, আল্ট্রাসোনোগ্রাম করে এই জায়গায়, পরে যে ইকোকার্ডিয়াম করে এই জায়গায়। এখন এই দুইটার ক্ষেত্রে ইকোকার্ডিয়ামের ক্ষেত্রে যে আমি আসলে এর মেশিন রেটিং অ্যাকুরেটটা কোনো জায়গা পাইনি, এক একটা যন্ত্রের জন্য এক এক রকম, এক এক কোম্পানির জন্য এক এক রকম, তো ব্র্যান্ড ভেদে হয়, আর সেই হিসাবে এদের লোড ক্যালকুলেশন চেঞ্জ হবে। কিন্তু আমাদের ক্যাম্পাসে যেটা আছে সেই জায়গায় এই রুমে একজন মেডিকেল অফিসার বসে, মানে এই দুই পাশের রুমে না কি জানি বসে, কে জানি খেয়াল নেই। আচ্ছা যাই হোক, মেডিকেল অফিসার এই আল্ট্রাসাউন্ড রুমে বসে, পাশের রুমে হয়তো কোনো একটা কাজ করে, স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারে। তো সেটার জন্য আর প্যাথোলজিতে আমাদের রান্না বান্না হয়, মানে এটাও দেখছি। অ্যানালাইজারে তো কি করে কে জানে, স্যাম্পল কালেকশনের রুমে চায়ের পাতিটাতি দেখছি। তো এই পাশে আর কি সেই হিসাবে আমি একটা ডিজাইন করছি, কিন্তু এখানে যে লোড কালেকশনের কানেক্ট মানে যা আছে যে টোটাল কতটুকু লোড হবে, সেই ক্ষেত্রে আমি যেটা করব এই যে সেই পাওয়ারের যে অংশটুকু আছে, এই পাওয়ারের যে অংশটুকু আছে কেবল সাইজ করে এখানে পাওয়ারের যে অংশটুকু আছে সেটা যখন আমি টোটালটা অ্যাজ ইউজুয়াল আগে হিসাব করব, হিসাব করে দেখবো আসলে কত আসে। হিসাব করে দেখার পরে যত আসবে আমার ধরলাম এখানে আসলো 2000 ওয়াট। অ্যাজ ইউজুয়ালি কি করে সেটা ধরে হইলো মানে 15 থেকে 20% এক্সট্রা লোড ধরে, মানে এক্সট্রা ওয়াট ধরে। যে যদি এখানে 20% ধরি এটার 200 ওয়াটের, তাহলে 200 ওয়াটের 20%, তাহলে 2000 ওয়াটের ইন্টু 400 20/100, তাহলে 00 কাটা 400, 400 না 4000, 400 সরি, তাহলে 400 আসবে। এই 400 প্লাস এই 2000, এই 2000 এক্সট্রা লোড, মানে তাহলে আমার টোটাল লোড হলো 2400 ওয়াট, মানে পাওয়ার হলো 2400 ওয়াট। এটা হলো আমার তখন নিয়ে কাজ করতে হবে। মানে তাহলে এটা কি হলো, যখন আমি একটা রুমের টোটাল সেট আপ করি, হয়তো অনেক সময় দেখা যায় যে রুমের শুধু লাইট ফ্যানের হিসাব করা থাকে, কিন্তু আসলে ওই রুমে আমি ধরো একটা টেবিল ফ্যান বসাইলাম বা একটা লাইট এক্সট্রা লাইট বসাইলাম বা একটা কম্পিউটার বসাইলাম, তখন কম্পিউটার বসাইলে আমার আবার তখন 300 ওয়াট একটা স্পেস নিয়ে নিল, মানে পাওয়ার নিয়ে নিল। কিন্তু লাইন যদি আমার সেই হিসাবে হিসাব করা না থাকে তখন আমার দেখা যাবে যে লাইন লোড কুলাইতে পারবে না, তখন ঝামেলাগুলো হবে। তো সেই সুবাদে আমি এখানে কি করি 15 থেকে 20% লোড মানে এক্সট্রা নেই। কিন্তু মানে আমাদের সেই মেডিকেল সেন্টারের ক্ষেত্রে যেতে এত বড় বড় মেশিন আছে, হয়তো বা আমি ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটা 50% আমি এক্সট্রা ধরবো, কারণ আমার টোটাল লোডের কোনো হিসাবটা আমার সঠিক জানা নেই। আসলে আল্ট্রাসাউন্ডের জন্য অ্যাকুরেট একটা কথা আমি খুঁজছি, খোঁজার কোনোটা পাইনি। তো এটা আমাদের ক্ষেত্রে আর কি হিসাবগুলো এই বিল্ডিংয়ের মেডিকেল সেন্টারের ক্ষেত্রে গেল। আর এর পরবর্তীতে যখন আমি এই পাওয়ারটা বের করলাম, এই পাওয়ারটা যখন বের হয়ে গেল টোটাল, এই যে পাওয়ারটা যখন বের হয়ে গেল, পাওয়ার বেরোনোর পরে 2400 ওয়াট, এটা যখন আমি পেয়ে যাবো, এটা হলে আমি পাওয়ার পেয়ে গেলাম। এরপরে সে আমি সূত্রে আর কারেন্টের আমার সেই লাইনের যে ভোল্টেজ ছিল সেটা হলো 220 ভোল্ট, আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা লাইনের ভোল্টেজ আমরা ব্যবহার করি। তো
তাহলে এটা হলো ভিএল, এটা পিএল লোড টোটাল কতগুলা করবে। এখন আইএলটা আমার বের করতে হবে, আইএল বের করতে হবে। তারপরে এই জায়গা থেকে একটা কস থিটা মানে পাওয়ার ফ্যাক্টর, সেটা হলো 0.8। আচ্ছা 0.8 এই জায়গা থেকে মানে পিএল সমান পিএল ইকুয়াল টু ভিএল আইএল কস থিটা, এই জায়গা থেকে আমার আইএল এর ভ্যালুটা বের হবে। তাহলে আইএল এর ভ্যালু যদি আমি বের করি তাহলে কত হয় করে দেখি। আচ্ছা তাহলে এই জায়গায় কারেন্ট আসতেছে আমার কত, আইএল ইজ ইকুয়াল টু 13.64। তাহলে এটা আমার আসলো এত হলো অ্যাম্পিয়ার আসলো, তাহলে এত অ্যাম্পিয়ার আসলো। এবার আমার যেটা করতে হবে এবার হলো এই অ্যাম্পিয়ার রেটিং এর সাথে আমার গেস খুঁজতে হবে যে আসলে আমার এখন কত সের তার লাগছে। এইবার আমি খুঁজবো, এই খোঁজার ক্ষেত্রে আমি ব্যবহার করবো এবার এই অংশটা। এবার যেটা করব আমার সেই যেহেতু একটা ইউপিভিসি পাইপ বা পিভিসি পাইপের ভিতর যে কন্ডুইট ওয়্যারিং ছিল, তো সেই হিসাবে আমি যেটা করব এবার আমি এই কানেকশনটা খুঁজবো। খোঁজার ক্ষেত্রে আমার যেটা করতে হবে এই যে এইখানে রয়েছে, এই যে এইখানে আমার এখন খুঁজতে হবে যে এই 2 কেবলস এত, আর তারপরে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এটা হলো আমার খুঁজতে হবে যে এর ভ্যালুটা আমার কত। আর এখানে যে উল্লেখ আছে যে এটা কন্ডুইট ইন থার্মালি ইনসুলেটিং ওয়াল। আচ্ছা তাহলে এখানে যখন খুঁজবো এখানে যে দেখি আমার 13.64 অ্যাম্পিয়ার কই আছে, তাহলে আমার এখানে যদি দেখি যে 13.64 অ্যাম্পিয়ার হয়ে গেল 14.5। তাহলে আমার এখান থেকে একটা জিনিস দেখতে পারি যে এরকম মানে 11 থেকে বেশি বা 13, আমি ধরলাম যে 1.5 মিলিমিটার স্কোয়ার বা এরকম এই রেঞ্জে, মানে এটা হলো এত আরএমের তার বলবে যে 1.5 আরএমের তার মানে ওয়্যার বলবে এরকম। তো এই জিনিসটা বলবে। এখন যে জিনিসটা যেটা হবে যে এরপর আমরা দ্বিতীয় যে কালেকশন মানে এই লোড কারেন্টটা দেখলাম, এরপর আমাদের দেখতে হবে আসলে কারেকশন ফ্যাক্টর। যে এখন কারেকশন ফ্যাক্টর মানে যখন আমি যে জায়গাটা তাপ নিব সেই জায়গার টেম্পারেচার কম বেশি হতে পারে, যেমন সর্বোচ্চ কতটুকু হতে পারে, যেমন আমাদের ক্যাম্পাসের ক্ষেত্রে হয়তো 40 ডিগ্রি হতে পারে বা 45 ডিগ্রি হতে পারে, সেটার জন্য একটা কারেকশন ফ্যাক্টর থাকবে। সেই কারেকশন ফ্যাক্টরের জন্য কি করতে হবে, এই যে এইখানে নিচে দেওয়া আছে যে এই রেঞ্জের যতগুলো ভ্যালু আছে সেটার জন্য আসলে কারেকশন ফ্যাক্টরটা আমার কত। তো কারেকশন ফ্যাক্টর যখন আমার দেখব সেই সময় এই জায়গায় দেখলাম 40 ডিগ্রি সেলসিয়াস ধরলাম আমরা, এখানে সর্বোচ্চ হতে পারে আমাদের যেখানে ওয়ালের ভিতর দিয়ে ওয়ারিংটা যাবে। 40 ডিগ্রির জন্য কারেকশন ফ্যাক্টর 0.87। এখন আমরা যেটা করব যে 0.87 হলো 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তাহলে 0.87 এটা হলো কারেকশন ফ্যাক্টর। এখন আমাদের এই জায়গার রেটিংটা আমরা কত পাইছিলাম, 1.5 মানে এত পাইছিলাম, যেহেতু মানে আমাদের 13 সামথিং ছিল, আমরা কি করলাম দেখলাম যে রেটিং নাই, যেহেতু 11 থেকে বেশি আছে আমরা 1.5 এটা কাউন্ট করলাম। তো এবার আমরা কি করলাম এই 1.5 এর যে অংশটা আছে এই অংশের যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা আছে যে 14.5 এটার সাথে গুণ করব 14.5। এটা গুণ করলে অবশ্যই সেটা 14.5 এর থেকে আরো কম হবে, সেটা 0.87 ইন্টু 14.5, এটা করলে হবে 12.615, 12.615 এটা হবে, মানে এত অ্যাম্পিয়ার হবে। এই যে কারেন্টটা পাইছি সেটা আমার মেইন যে লাইনের মানে লোড কারেন্ট ছিল সেটার থেকে অনেক কম, যেটা পাইছিলাম আমি 14.5। যেহেতু এটার থেকে কম আসতেছে মানে এই তার মানে এই 1.5 গেজের তার মানে মিলিমিটার স্কোয়ারের তার আমার ব্যবহার করা যাবে না। এখানে হলে এই কন্ডিশনটুকু একটু আছে। এরপরে তাহলে আমার কি করতে হবে, এই 20 পরের মানে মিলিমিটার স্কোয়ারে যাইতে হবে, পরের কারেন্ট ক্যাপাসিটি এই 20-এ যাইতে হবে। এবার 20 নিতে হবে, 20 নিলাম, এর সাথে 0.87 যেটা কারেকশন ফ্যাক্টর ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, এটা এবার গুণ করলাম, তাহলে 20 গুণ 0.87 এটা যদি করি তাহলে আসে হলো 17.4। তাহলে 17.4 অ্যাম্পিয়ার যেটা আসছে আমার, এইটা গ্রেটার দেন এই 14.5 মানে আমার মেইন যে কারেন্টটা ছিল সেটার থেকে বেশি। অতএব আমার যেটা করতে হবে
এই জায়গায় 20 গেজের যে মানে 20 কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির যে অ্যাম্পিয়ারের যে তারটা আছে সেই তারের যে মানে ক্রস সেকশন এরিয়া বা সিএসএ সেই ওয়্যারটা আমার ব্যবহার করতে হবে। তাহলে এখন আমার ব্যবহার করতে হবে হলো এই ওয়্যারটা, এই 2.5 মিলিমিটার স্কোয়ারের যে ওয়্যার আছে সেটা হলো আমার ব্যবহার করতে হবে। আচ্ছা জয়, হ্যাঁ বলো। আমি যদি আইএল এর মান 11.6 পাতাম সেক্ষেত্রে 11.6 বলে আচ্ছা তুমি 11.6 পাও তাহলে সেই হিসাবে তখন তো মনে করে হ্যাঁ যে হ্যাঁ 12.615 এই মানটা তো মনে করে 11.6 থেকে বড়, হ্যাঁ অবশ্যই বড়। সেক্ষেত্রে কি 1.5 গেজের ওটা ইউজ করা যেত? হ্যাঁ 1.5 গেজের এটা ইউজ করতে পারতো। মানে তোমার নর্মালি আমরা কি করি যে যদি 0.5 বা 0.5 যদি থাকে তাহলে আমরা পরের ধাপটা কল্পনা করি মানে চিন্তা করি, কিন্তু এখানে যদি চিন্তা করতে যাও সেটা আমার 12 জন্য আসলে কোনো রিডিং দেওয়া নাই, কিন্তু 1.5 যদি তুমি 12 জন্য ব্যবহার করো মানে সেটা 14.5 আমি কারেন্টের। সেটা বলতে চাচ্ছি না, তুমি যেমন এই যে 12.615 এটাকে তুলনা করলে 14.5 এর সাথে, হ্যাঁ আমি কি এটাকে 14.5 এর সাথে তুলনা করবো নাকি যে 13.67 পাইছিলাম ওইটার সাথে তুলনা করবো? 13.67 কোনটার কথা বলতেছো? ওই যে আইএল এর মান পাইছিলা আইএল 13.67। এর মানে আচ্ছা ওইটা চিন্তা করবো আমি 14.5 এর সাথে। না, যদি মনে করো আইএল এর মান আসলো 11 পয়েন্ট সামথিং, হ্যাঁ সাপোজ 11.67, সেক্ষেত্রে সেটা তুমি এই 14.5 এর তুমি কাউন্ট করবা। সেক্ষেত্রে কি আমরা এই একদম ফাইনালি সে 2.5 গেজের এটা ইউজ করতে হতো, তাই তো? ফাইনালি করতে হতো কিনা তোমার এই যে কারেকশন ফ্যাক্টরের সাথে গুণ করলে রেটিং যদি তোমার তখন এই যে আইএল এর কারেন্টের থেকে বেশি হইতো বা এর থেকে মানে যদি বেশি হয় বা সমান হয় তখন তুমি ব্যবহার করতে পারবা, কিন্তু যদি কম হয়ে যায় তখন সেটা তুমি ব্যবহার করতে পারবা না। বুঝলাম। আচ্ছা মানে এখানে মানে মাঝখানের রেঞ্জ তো দেওয়া নাই, যার জন্য আমরা টোটাল একটু বেশি থাকলে পরেরটাকে ধরে হিসাব করি। জয়, হ্যাঁ বলো। যে কারেকশন ফ্যাক্টর যেটা, এটা কি পাওয়ার ফ্যাক্টর নাকি? আহ, এটা অ্যাকুরেট আমি সঠিক জানি না, পাওয়ার ফ্যাক্টর না এটা, মূলত হইতে পারে যে টেম্পারেচারের জন্য ওয়্যারের কোনো একটা কন্ডিশন, যেমন এখানে পাওয়ার ফ্যাক্টর তো 1 হইতে পারে, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু কালেকশন আচ্ছা, ফ্যাক্টর এখন আমার 1.0। কোশ্চেন হচ্ছে, যেটাই হোক, যে 14.5 অ্যাম্পিয়ারের সাথে আমি যখন 0.87 গুণ করতেছি, হ্যাঁ মানে আমি তাহলে অ্যাকুরেট কতটুকু কারেন্ট পাচ্ছি সেটা ক্যালকুলেট করতেছি, তাই তো? হ্যাঁ সেটা আচ্ছা, সেটা তো যেটা ওইটা করতে হচ্ছে হ্যাঁ আমার যে যে ভ্যালুটার কারেন্ট আমার দরকার তার থেকে বেশি হওয়া লাগবে, হ্যাঁ তাই বেশি তো? হওয়া লাগবে, বেশি হলে তখন ওকে, ওইটা আমি ওই বুঝতে গেজের পারছি। টান নিতে পারবো। ওকে ওকে। আচ্ছা তাহলে এখানে আমার এই 17.4 বেশি হইলো, সেটা আমার বেশি হয়েছে কিসের জন্য, এই যে এই অংশটুকুর জন্য 2.5 আর 20 অ্যাম্পিয়ারের জন্য। তাহলে আমি সেটা নিব, সেটা হলে আমি তখন কাউন্ট করব। এই তিনটা স্টেপের ভিত্তিতে আমি হলো তারের সিলেকশনটা করব যে আমি এত গেজের তারটা আমি টোটালি ব্যবহার করব বা এত মিলিমিটার স্কোয়ার বা এত আরএমের তার, মানে এখানে এরিয়া যেটা আছে এই এরিয়ার এই মানে আমাদের এখানে টোটাল আর কি আরএম হিসেবে তারা কাউন্ট করে, মানে মিলিমিটার স্কোয়ার যেটা আছে যে এত আরএমের তার অত আরএমের তার এরকম ভাবে তারা ব্যবহার করে। আর এরপরে আরেকটা অংশ ছিল সেই ভোল্টেজ ড্রপ, তো সেই ভোল্টেজ ড্রপের অংশটা এখানে একটা ছবি আছে, দাঁড়াও দেখে। এই যে এরপর হইলো ভোল্টেজ ড্রপটা, তো নর্মালি যে লাইনটা থাকে সেই লাইনের ভোল্টেজ ড্রপটা মানে আমরা ইউজুয়ালি 3% বা 2-3% এরকম ভাবে আর কি ধরে যায়, হয়তো বা তারটা যতটুকু যাবে, যেমন এখানে 50 মিটার লেন্থের একটা কেবলের জন্য হিসাব করেছে যে আসলে এর জন্য ভোল্টেজ ড্রপ কতটুকু হতে পারে। তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাজ ইউজুয়ালি এখানে 220 প্লাস এত, মানে এখানে কি করছে এই 3%-এর যে অংশটুকু আছে সেইটুকের জন্য এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হতে পারে, মানে 220-এর কতটুকু হতে পারে সেটা হলে বের করছে 6.6। আর ওইটার ওইখানে সিলেক্টেড হয়েছে 10 মিলিমিটার মানে একটা তার, সেই হিসাবে এই 50 মিটারের যে একটা কেবল আছে সেটা ধরে নিয়েছে যে আমরা ধরলাম যে টোটাল কেবল মানে এখানে যা কাজ লাইন টানতে লাগবে সেটা হলো 50 মিটার, এর একটা ড্রপ হবে সেটা হলো 220-এর কতটুকু ড্রপ হবে সেটা হলো 6.6 ভোল্ট। এটা আসলে যোগ দেওয়া বলতে অন্য কিছু বোঝাইছে, মানে এটা গুণ হবে আর কি। তো এই 6.6 ভোল্ট আছে এত, এখন আমার এই 10 মিলিমিটার যে কেবল আছে সেটার জন্য ভোল্টেজ ড্রপ এই যে একটা লেখছে না 4.4 মিলিভোল্ট পার অ্যাম্পিয়ার পার মিটার, সেই জিনিসটা এখন যদি আমাদের সে পিডিএফ এ যাই মানে চার্টে যাই সরি, এই যে কেবল সাইজের যে চার্ট এই যে 10 মিলিমিটারের জন্য এইখানে যদি আমি খেয়াল করি এই যে এখানে লেখা আছে 10 মিলিমিটারের জন্য এই যে ভোল্টেজ ড্রপ পার মিলিভোল্ট পার অ্যাম্পিয়ার পার মিটার, এই যে এখানে ইউনিট দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4.4,
মানে যখন আমি ওয়্যারের ডিস্টেন্স জানবো যে আসলে কতটুকু লম্বা ওয়্যার আমার লাগবে, সেটা আমার এখানে দেওয়া আছে 4.4। তাহলে এই 4.4 এর জন্য মানে তারা তখন হিসাব করলো কিরকম যে কই গেল এটা, আচ্ছা 4.4 এর জন্য তখন এই যে এরা হিসাবটা করলো কিরকম যে 4.4 মিলিভোল্ট পার অ্যাম্পিয়ার পার মিটার, মানে প্রতি অ্যাম্পিয়ারের জন্য প্রতি মিলিমিটারের জন্য। এখন আমার মানে আমাদের ক্ষেত্রে যেটা কারেন্ট বের হইছে সেটা কত ছিল, আমাদের ক্ষেত্রে কারেন্ট বুঝতে পেরেছি 17 সামথিং ছিল না 14 ভুলে গেলাম, 17.4 ছিল, 17.4 ছিল। 13 পয়েন্ট সামথিং কারেন্ট। মানে সেটা তো লোড কারেন্ট ছিল, মানে টোটাল প্রথমটা আমি কিন্তু কাউন্ট করতেছি না, আমি যখন 3 নাম্বার মানে স্টেপে কারেন্ট যখন কারেকশন ফ্যাক্টরের সাথে গুণ করলাম সেটা ছিল 20 ইন্টু 0.87, এই যে 20 ছিল 17 পয়েন্ট সামথিং আর 0.87 সাথে গুণ করলাম তখন 17.4 আসছিল। তো এই 17.4 বা এই অংশের জন্য এখানে আমার দেওয়া আছে ভোল্টেজ ড্রপ হলো 18 মিলি ভোল্ট পার অ্যাম্পিয়ার পার মিটার। আর ওদের যখন 10 হিসেবে কাউন্ট করছে তখন এদের এই যে 4.4 মিলি ভোল্ট পার অ্যাম্পিয়ার পার মিটার। তো এই সেম জিনিসটা ওরা তখন কি করছে যে এদের এই 10 মিলিমিটার মানে যখন আমি গেজ বের করব ওই গেজের বা ওই মিলিমিটার স্কয়ারের তারের জন্য আমি একটা ড্রপ পাবো, যেমন 4.4 মিলি ভোল্ট পার অ্যাম্পিয়ার পার মিটার। এই ড্রপ এটার পরে এসআই ইউনিটে কনভার্ট করছে। আর আমাদের যে অ্যাম্পিয়ার পাইছিলাম সেটা হলো, হ্যাঁ সেটা আমাদের যে টোটাল মানে একদম বেস যে এটা পাইলাম কি বলে, হ্যাঁ যেটা বললাম মামুন রেখে কি বলে এটারে কত আইএল, হ্যালো শুনতেছি হ্যাঁ সেই যে ভ্যালুটা পাইছিলাম সেই ভ্যালু ইনটু এদের 50 মানে 50 মিটার লেন্থের যে কেবলটা আছে সেটার আর কি গুণ করছে। গুণ করে দেখছে যে এই ভোল্টেজের যে ড্রপটা আছে সেটা হলো 6.6 ভোল্ট, যেটা হলো এই যে 3% 220 ভোল্টের যদি ড্রপ করে তাহলে কতটুকু 6.6 ভোল্ট, এটার থেকে বেশি আসছে। যখন এটার থেকে বেশি আসবে তখন এই কেবল অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। যদি এটার থেকে কম আসতো তখন আমরা কি করতাম, এদের এই যে 10-এর জন্য এরা হিসাব করছে 10 মিলিমিটার স্কয়ারের জন্য, তখন এরা কি করতো হয়তো বা 12 মিলিমিটার স্কয়ারে বা 11 এর পরের যে মিলিমিটার স্কয়ারটা ছিল সেটাই তারা কাউন্ট করতো। মানে এটা 10-এ যদি না হইতো তখন তার এই যে 16 মিলিমিটার স্কয়ার এরিয়ার ক্ষেত্রে যাইতো তখন। বুঝা গেছে? হ্যাঁ জয়। আচ্ছা এখানে আপাতত যে ওয়্যারের সিলেকশনটুক মানে এইভাবে করতে হবে, সেটা এই কারেকশন ফ্যাক্টর মানে এখানে তো যেটা আছে সেই অনুযায়ী। মন্দিরা কি বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখানে যেটা আছে সেই অনুযায়ী করতে হবে। আর এর থেকেও যদি এই ক্রস সেকশন এরিয়া যেটা দেওয়া আছে এর তো যেমন এই যে এখানে 1, 1.5, 2.5, 4 তারপর 6 এর যেটা দেওয়া আছে এরকম রেঞ্জ আসলে এরকম, যদি এর থেকে কম আসে যদি কোনো সময় আসে 0.5 বা এর থেকে 0.75 এরকম টাইপের আসলে তখন আগের পেজে যাব, আগের পেজের এইখানে যে কিছু রেঞ্জ দেওয়া আছে। আবার এই রেঞ্জের জন্য তখন কারেকশন ফ্যাক্টরে যে এইখানে কিছু দেওয়া আছে। বলতে গেলে এটা না দেখলেও হবে, মানে হবে সময় নেই, একই আর কি, মানে ওই এক ওইটা ওইটা একই। তো দুইটার ক্ষেত্রে কারেকশনের ফ্যাক্টর সেম। তো এই ক্ষেত্রে যদি কম আসে 0.5, 0.75, 1, 1.25 মানে এইখানে যে কিছু রেঞ্জ দেওয়া আছে তো সেইখানে দেখলেও হবে, মানে যদি ছোট ভ্যালুর জন্য আসে যদি ভ্যালুগুলো টুকটাক হয়তো বা কম বেশি হইলেও হইতে পারে, বলা যায় না। আপাতত এইখানে এই ডাটার রিডিং নেওয়ার জন্য এই পিডিএফটা থেকে ইউজ করা, এছাড়া স্যার যেটা দিছে সেটার সাথে খুব একটা মিল পাইনি। তো কিছু ভিডিওতে তারা উল্লেখ করছে যে মানে ইউটিউবে যখন দেখলাম যে প্রত্যেকটা কোম্পানির কারেন্টের রেটিং আছে, কেবলের কারেন্টের রেটিং যারা কেবল বানায় তাদের এক একটা রেটিং এক এক রকম হয়, যার জন্য সেটা মিলবে না। কিন্তু আপনার যদি কোনো কারেন্টের রেটিং মানে কেবলের কথা উল্লেখ থাকে যে অমুক কোম্পানি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বিআরবি কেবল আছে, তারপর সুপারস্টার আছে, মানে এক বিজলি কেবল আছে, এক একটা আছে, এদের প্রত্যেকটা রেটিং আলাদা। সেই রেটিং অনুযায়ী কাজ করতে গেলে তখন তাদের যদি বলে যে আমার অমুক কেবল লাগবে সেই কেবলের হিসাবে তুমি রেটিং দেখো কত আসে, সেই হিসাবে তখন তাদের কেবলের যে ক্যাটালগ আছে সেই ক্যাটালগ দেখে তখন ডাটা সিলেক্ট করতে হয় যে আসলে এত এত লাগবে এরকম। আর কোনো কিছু না বলা থাকলে যে কোনো একটা রেফারেন্স ধরে সে অনুযায়ী কাজ করে একটা আউটপুট দেখানো, আপাতত যেটা দেখাইতেছে আর কি সেইভাবে, যেহেতু স্যার কোনো ডিফাইন করে নাই যে অমুক কোম্পানি লাগবে।
আর আপাতত সেই হিসাবে এখানে জাস্ট খালি ডিজাইন করা। এখন লোড ক্যালকুলেশন আর প্রত্যেকটা রুমের ক্ষেত্রে যখন বের করব এই সেম প্রসিডিওরে ওয়্যারের হিসাবটা করব, যে আসলে এই একটা রুমে শুধু লাইট আর ফ্যান আছে, সেই রুমের লোডগুলো কীরকম হবে, তাহলে সেই হিসাবে তারের পরিমাণটা কীরকম আছে, মানে তার কোন তারটা লাগতেছে কত মিলিমিটার স্কোয়ারের, সেই হিসাবটা করতে হবে। এইখানে বলার ভিতরে আপাতত এইটুকুই। আর ডিজাইনের ভিতরে এই ডিজাইন যদি হাতে পাওয়া যায় তাহলে তার কোনো সমস্যাই নেই, আর যদি হাতে ডিজাইন না থাকে তখন একটু ঝামেলা হবে, মানে কষ্ট করতে হবে। এছাড়া আপাতত এই জায়গা আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সময় মনে হয় যে এইখানে একটা রুম আছে, এই রুমের ভিতরে আসলে ডিস্টেন্স কতটুকু রয়েছে সেটা মেজার করে আমি টোটাল টুক করবো যে সেন্টার বা মিড পয়েন্ট কততে আসে, তাহলে সেটা করতে চাইলে এখন যেটা করতে হবে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্টের জন্য আসলে এতটুকু লেন্থ এত দেওয়া আছে, আসলেও কি এটা সঠিক কিনা সেটা মাপতে হইলে তখন যেটা করতে হবে এইখানে। আচ্ছা, আরেকটা জিনিস, এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা ডিজাইন দেওয়া থাকলে সেটার একটা ইউনিট থাকে, সেটা একটা নির্ধারিত মেজারমেন্টের ক্রিয়েট করা হয়ে থাকে, সেটা মিলিমিটার হতে পারে, ইঞ্চিতে হতে, সেন্টিমিটার হতে পারে। এখানে মেজারমেন্টটা দেওয়া আছে, তো যার জন্য হলে আমরা বুঝতেছি যে এটা ইঞ্চি, যে ইউনিটটা আছে সেই ইঞ্চি বা কি বলে ফুট হিসাবে আর কি দেওয়া আছে, এত ফুট এত ইঞ্চি বা এরকম ভাবে দেওয়া। তো আমরা যদি এটা বের করতে যাই নর্মালি কি করতে হবে, এই টোটাল এই যে ডিজাইনটা আছে একটা নির্ধারিত রেটিংয়ে করা, এই যে আমার এই ডিজাইনটা আছে টোটালটা একটা রেটিংয়ে করা। তো সেটা যদি বের করতে যাই কি করতে হবে, প্রথমে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এখানে গেলাম, যাওয়ার পরে টোটাল আর কি সিলেকশন যদি কোনো থাকে ক্যান্সেল করতে হবে, তারপরে একটা কমান্ড দিতে হবে, কমান্ড দিতে হবে ইউনিটস। ইউনিটস দিলে তখন এখানে অটোমেটিক্যালি তার দেখাবে, পরে এন্টার প্রেস করলে এখানে ইউনিটের একটা চার্ট আসবে। যেমন এইখানে আমার ড্রয়িংয়ের ইউনিট দেওয়া, যে আর্কিটেকচারাল একটা টাইপে ইউনিট করা, মানে কি বলে ডিজাইন করা, সেখানে ইউনিটগুলো যে ইঞ্চিতে তারা শো করছে। আর শো করলে তখন এই যে এইখানে কিছু স্যাম্পল আউটপুট দিছে, জাস্ট এটা ডেসিমাল ডিগ্রি, প্রিসিশন 0, অ্যাজ ইউজুয়াল এগুলো আর কি দেওয়া। এগুলো দেখে আর কি বোঝা যায় আসলে আমার ডিজাইনটা কোন রেঞ্জের হয়েছে। এখানে আমি ট্যাপ করলে এখানে আছে বেশ কয়েকটা, যে ডেসিমাল ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল সায়েন্টিফিক, তো যেভাবে যে ডিজাইন করে তো এরকমভাবে আর কি ইউনিটগুলা বোঝা যায়। আর মেজারমেন্টের জন্য যদি কোনো সময় দরকার যে এই দুইটার মাপ দেওয়া নাই বা উল্লেখ নাই, সেটা আমি কীভাবে বুঝবো, তো এখানে সুন্দর করে একটা জায়গা এই পাশে মিজার নামে একটা জায়গা আসছে, এই জায়গায় অনেকগুলা কাজ করা যায়, যেমন এরিয়া বের করা যায়, ভলিউম বের করা যায়, অনেক কাজ করা যায়। যেমন এখানে যদি ট্যাপ করি এই ডিস্টেন্স মেজার করা যায়, রেডিয়াস মেজার করা যায়, অ্যাঙ্গেল করা যায়, এরিয়া করা যায়, ভলিউম করা যায়। তো আমরা যদি অ্যাজ ইউজুয়াল কুইক মেজারে দিই তখন দেখাবে, যেমন এখানে যদি ধরি, ধরার পরে একটা ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এই বরাবর যদি আসি, এই বরাবর আসলে একটু ছোট করি, এই বরাবর আসলে এই যে এইখানে আমার উপর একটা লেখা দেখাইতেছে, এই যে 1 এত ফুট, একটা হাইফেন, পরে 7 একটা স্পেস, 11/16। তো মানে এই রেঞ্জ দেখাচ্ছে যে ওই জায়গা থেকে এইটুকের মাপ টোটাল টুকুলো, মানে এই প্রস্থটুকুলো এত, মানে তারা মানে এরা এই জায়গায় শো করতেছে। আসলে বিল্ডিং এর ডিজাইন তারা কিভাবে নিচ্ছে আমি জানি না, মানে মেজারমেন্ট করতে গেলে যে কোনো দরকার হয় সেটার ক্ষেত্রে আর কি ডিফাইন করতেছে। এই যে এটা হলো টোটাল একটা ইন্ডিভিজুয়াল রুমের ক্ষেত্রে এরকম দেখাইতেছে যে আসলে এই রুমের ক্ষেত্রে কতটুকু হইতে পারে বা আছে কতটুকু, এই ওয়াল থেকে এই ওয়াল, মানে ওয়ালের ভিতরের পৃষ্ঠ থেকে। আর তারপরে যদি আমি করতে যাই, এখন আমার টোটালটা মেজারমেন্ট করার প্রয়োজন যদি পরে কোনো সময়, এখানে যে মেজার অপশন, এই পাশে ডিস্টেন্সে যাওয়ার পরে এখান থেকে আমি ট্যাপ করব, ট্যাপ করার পরে টোটাল এই যে এখানে যখন আসবো তখন এই যে অটোমেটিক্যালি আমার কিন্তু এই যে রিডিং উঠতেছে এই জায়গায়, যে আসলে চেঞ্জ হইতেছে কত থেকে কত যেতেছে। এই জায়গায় আমি ধরার সাথে সাথে এই জায়গায় আসতেছে যে 18 ফুট, তারপরে একটা হাইফেন 8, তারপর একটা স্পেস 5/16। এখানে 8 5/16 এটা তারা বুঝতেছে। নর্মালি আমরা যদি বলি যে 5 ফুট 4.5 ইঞ্চি এরকম যদি কোনো সময় বলি, তাহলে ওর মানে কি বোঝে, 4.5 বলতে 4.5 এরকম টাইপের বোঝাইতেছে, কিন্তু ওই রিডিংটা ওরা 4.5 বা 4.5 হিসেবে না দেখায়। ওরা যেটা করে, যেমন আমি এটা 18 ফুট দেওয়া, এখন ইঞ্চিতে যখন ভাঙছে তখন 8 পয়েন্ট ওই 5/16 করলে যেটা হবে অতটুক, মানে তাহলে এখানে 5/16 করলে আসবে হলো 0.3125, তাহলে 8.3125 ইঞ্চি, মানে এই রিডিংটা এইভাবে শো করে। মানে প্রথমে আমার বুঝতে কষ্ট হয়েছে, পরবর্তীতে একটু মানে দেখলাম যে আমি একটু ভাঙাই দিছি যে কোন একটা রেঞ্জ নিলে আসলে কিরকম হয়, তারপর বুঝলাম যে না এরকম হয়েছে জিনিসটা। তো এখানে জাস্ট সেইভাবে আর কি মেজারমেন্ট করা যাবে যে আসলে এর ভিতরে কতটুকু, একটা থেকে আরেকটা ডিস্টেন্স কতটুকু, সেটা কতটুকু এরিয়া নিচে, বা আমি কিভাবে কি করব। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখা যাবে যে প্রথম ডিজাইনে আমার গ্রাউন্ড ফ্লোরে এখানে দরজা দেওয়া আছে প্রত্যেকটা রুমের সাথে, কোন জায়গায় কি দরজা আছে সেটার অবশ্যই একটা মাপ আছে। যদি আবার দরজাটা
আঁকানো আর কি, ভুলে গেছি, খেয়াল নেই এক হিসেবে বলতে গেলে। আঁকানো যাবে, সে আর্ক টুলমুল নিয়ে আঁকানো। মাপও জানা নাই দরজার, প্রত্যেকটা জিনিসের মাপ আছে, এখন এটা আমার সঠিক জানা নেই। আর এখানে যে দরজা টরজা সব খালি রয়েছে, খালি জানালার স্পেসে যেগুলো টোটালটা ফাঁকা রয়েছে, এটা জানালা যারা ডিজাইন করে মানে কাজ করবে তখন বুঝে নেবে। কিন্তু এই জায়গায় কোনো দরজার পার্টিশন দেওয়া নেই। তো এরকম যখন থাকবে তখন ডিজাইন করার সময় একটু সতর্ক থাকতে হবে যে আসলে দরজাটা যদি এই পাশে হয় তাইলে এক রকমের মানে ওয়ারিং এর সিস্টেম পড়বে, যেমন দরজার পিছনে যদি সুইচ বোর্ড পড়ে যায় তাহলে সমস্যা, তাহলে আমি এই পাশে হয়তো সুইচ বোর্ডগুলো দিব, আর কানেকশনগুলো হয়তো লাইট সামনে পিছনে এরকম দিব। আবার অনেক সময় জানালা থাকবে, জানালার পাশে লাইট খুব একটা দেওয়া নাও লাগতে পারে। আবার এমন হতে পারে একটা কনফারেন্স রুম যে জায়গায় জানালা দুই পাশে আছে, সেই জায়গায় জানালা তারা খুলবে না, আমার এসির পরিমাণ হয়তো বাড়াইতে হবে, দুইটা এসি দিতে হবে, এরকম টাইপের করা লাগতে পারে। তো এক এক জায়গায় এক এক রকম রকম হবে ডিজাইন। তো আপাতত বলতে গেলে এর থেকে বেশি কিছু নাই, এখন খালি ডিজাইনটা নিয়ে জাস্ট খালি ডিজাইন করা বলতে গেলে আপাতত এখানে আর কিছু হবে না। এমনি কোনো প্রশ্ন টশ্ন আছে বা কোনো কিছু জানার? আপাতত মনে হয় কারণ নাই। আরে মিয়া তুমি তো অস্থির বুঝাইছো মিয়া, তোমার তো সব ক্লাস করা দরকার। ওরে বাবা রে বাবা, অত ভালো এখনো এসারি নেই, হ্যাঁ, যতটুকু না সিরিয়াস, জয় পারফেক্টলি বুঝাইছো তুমি। ধন্যবাদ আচ্ছা, ধন্যবাদ। তাহলে কি আমি রেকর্ডিং কি স্টপ করব? হ্যাঁ করতে পারো, হ্যাঁ রেকর্ডিং স্টপ কর।